আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে তাপগতিবিদ্যা ক্লাসে সবাইকে স্বাগতম। এই ক্লাসটিতে মেডিকেল, ডেন্টাল এবং এফএমসি বিগত 30 বছরের সকল প্রশ্ন আমরা ইনশাআল্লাহ সলভ করে ফেলবো। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে ফেলি। প্রথম যে প্রশ্নটা আসছে যে কোন সূত্রের উপর নির্ভর করে তাপীয় ইঞ্জিন এবং রেফ্রিজারেটর তৈরি করা হয়। তাপীয় ইঞ্জিনটা কি করে থাকে? তাপ প্রডিউস করে, আর রেফ্রিজারেটর কি করে থাকে? তাপটাকে সরায় নেয়। ঠিক আছে, তো আমরা যে কাজটা করবো, আগে তাপ ইঞ্জিনের বেসিকটা জানার চেষ্টা করবো। তাপ ইঞ্জিনের বেসিকটা হচ্ছে এরকম যে তুমি ইফিসিয়েন্সির ফর্মুলা দিয়েও তুমি এটা নিয়ে আসতে পারো। ইটা সমান 1 মাইনাস Q2/Q1 বা Q1 মাইনাস কত Q2 ডিভাইডেড বাই Q1 বা W বাই আমরা Q বলতে পারি। এখন খেয়াল করে দেখো, তাপ ইঞ্জিনের ক্ষেত্রে তুমি একটা ইফিসিয়েন্সি ক্রিয়েট করতে পারতেছো, যেখানে W টা হচ্ছে তোমার আউটপুট এবং Q হচ্ছে তোমার ইনপুট। তো তুমি কি পরিমাণ কাজ করতেছো সেটা কিন্তু তুমি নির্ণয় করতে পারো। হ্যাঁ, তো তাপ ইঞ্জিনে তাহলে মানে বেসিকটা কি দাঁড়াইলো যে সে অ্যাকচুয়ালি কিন্তু তাপ প্রডিউস করতেছে এবং সেখানে কিন্তু কিছু কাজ হচ্ছে। ঠিক আছে, মানে এখানে ইনপুট আউটপুটের সাথে সম্পর্ক। তোমার যদি ইনপুট যদি 0 হয়, আউটপুট কিন্তু 0 হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর কি কাজ করে থাকে? অ্যাকচুয়ালি তাপ ইঞ্জিনের মতোই, জাস্ট ওইখানে তাপটা প্রডিউস না করে তাপটাকে সরায় ফেলা হয়। তো এখানে ইনপুট আউটপুটের ব্যাপার আছে। এবার আমরা অপশন করব, এখানে তাপগতিবিদ্যা কোন সূত্রের সাথে কানেক্টেড। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা ছিল, আমরা প্রত্যেকটা সূত্র চলো আগে শিখে আসি। হ্যাঁ, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি? শূন্যতম আবার কেমন সূত্র হয়? নামটা অদ্ভুত না? এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আগে আবিষ্কার হয়েছিল, শূন্যতম সূত্র পরে আবিষ্কার হয়েছে। কিন্তু পরবর্তী বিজ্ঞানীরা মানে বুঝতে পারলো যে শূন্যতম সূত্রটা অ্যাকচুয়ালি ইউজ করেই প্রথম আর দ্বিতীয় সূত্রটা বানানো হয়েছে। ঠিক আছে, তো এই জন্য এটার নাম শূন্যতম দিচ্ছে। হ্যাঁ, মানে ব্যাপারটা পরে আবিষ্কার হয়েছে কিন্তু বেসিক গুলো কিন্তু ওই প্রথম সূত্রে ব্যবহার করা হয়েছে। যাই হোক, শূন্যতম সূত্র হচ্ছে এরকম, ধরো এ একটা সিস্টেম, ও হলো সি একটা সিস্টেমের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। সি একটা সিস্টেমের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। হ্যাঁ, আবার ডি একটা সিস্টেম, সি একটা সিস্টেমের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে শূন্যতম সূত্র বলতেছে যে এ এবং বি পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সূত্র। এখন চলে যাই শূন্যতম সূত্র। এখন আমরা চলে যাই প্রথম সূত্রে। প্রথম সূত্রটাতে বলা হয়েছে যে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। মানে কি? তুমি কোন সিস্টেমের উপর যদি কাজ করতে চাও, খেয়াল করে দেখো এই সিস্টেমটা তাপ হয় গ্রহণ করবে না, তাপটা হারাবে। ঠিক আছে, এবং তার সেই গৃহীত তাপ বা বর্জিত তাপ ইজিগুলো কত হবে? তার অভ্যন্তরীণ শক্তি এবং কৃত কাজের সমান। এটা হচ্ছে প্রথম সূত্র। এবার আমরা চলে যাই দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র এক একজন বিজ্ঞানী এক এক রকম কথাবার্তা বলছে। কেলভিন একরকম বলছে, কার্ন একরকম বলছে। তো সবগুলো মূল কথা হচ্ছে এরকম যে তুমি যদি ইনপুট দাও তাইলে গিয়ে তুমি আউটপুট পাওয়ার একটা আশা করতে পারো। ইনপুট ছাড়া তুমি কখনো আউটপুট পাওয়ার কোন ধরনের আশা করতে পারো না। মানে হচ্ছে সে যদি কিছু পরিমাণ কাজ করতে চায়, অবশ্যই তার কি করতে হবে? ইনপুট থাকা লাগবে। এটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্র এটার সাথে কিন্তু দেখো তাপীয় ইঞ্জিন এবং রেফ্রিজারেটর তৈরি মূলনীতি মিল আছে, এগুলোর সাথে কোনো মিল নাই। তাপীয় ইঞ্জিনের বা রেফ্রিজারেটর ক্ষেত্রে এরকম তাপের সাম্যাবস্থার কোনো কথা বলছিলাম? এবিসি 3 নম্বর সিস্টেম কথা বলছি? বলি নাই। আবার ডিকিউ সমস্যা ডিউ প্লাস ডিডব্লিউ কোনো অভ্যন্তরীণ শক্তির কথা বলছি? বলি নাই। এইটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমাদের আনসারটা কি হবে? আমাদের আনসারটা হবে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সাথে এটা মিলতেছে। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই মান পাওয়া যায়? সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই মান পাওয়া যায়। সেলসিয়াস এবং ফারেনহাইটের আমরা যে রিলেশনটা জানি, C/5 সমান সমান F মাইনাস 32/9। ঠিক আছে, তো এখন একই মান মানে কি? তুমি সি এর জায়গায় এক্স লিখবা, এফ এর জায়গায় এক্স লিখবা, এরপর কোনাকুনি গুণ করে দিবা, দেখবা কত আসে। তাহলে 9x সমান সমান 5x মাইনাস 160। এখান থেকে আস্তে আস্তে হচ্ছে তোমার 4x সমান সমান মাইনাস 160 বা x ইজ ইকুয়াল টু মাইনাস 40। তো এটা অ্যাকচুয়ালি মানুষের মুখে মুখে আছে, এই প্রশ্নটা মানুষের মুখে মুখে। ঠিক আছে, এটা পুরোপুরি মুখে মুখে। তো তোমার কি করতে হবে? এটা জাস্ট মুখস্থ রাখলে ভালো হয়, কারণ হচ্ছে পরীক্ষায় এত অঙ্ক করার কোনো সময় নেই। তার উত্তরটা তোমরা পেয়ে গেলা মাইনাস 40। এর উত্তরটা কত? মাইনাস 40। ক্লিয়ার? আচ্ছা, এখন এটার সাথে কি রিলেটেড আর কোনো কোশ্চেন নাই? অবশ্যই আছে। যেমন এখানে সারে দিছে সেলসিয়াস এবং ফারেনহাইট। তোমাদের সময় এসে পড়তে পারে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও কেলভিন সমান, এটা পরীক্ষা আসতে পারে। তখন তুমি কি দিবা? সেলসিয়াস ও কেলভিন সমান, এটার উত্তর কি দিবা বলো দেখি? এটা উত্তরটা হচ্ছে কোনো তাপমাত্রাই নয়, এমন কোনো তাপমাত্রাই নাই। হ্যাঁ, এমন কোনো তাপমাত্রা নাই। এখন তোমার প্রশ্ন কেন? এখন এটা উত্তর দিতে গেলে আমাকে ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, আমরা ফর্মুলা কি জানি যে C/5 সমান সমান, এটা সেলসিয়াস এবং কি বলছে? কেলভিন, K - 273 বাই কত? 5।
তুমি হচ্ছে কোনাকুনি যখন গুণ করবা সি এর জায়গায় এক্স বসাবা 5 কেটে দিবা, তাহলে এক্স সমান সমান এক্স মাইনাস 273, তাহলে এক্স এই পাশ থেকে এই পাশে নিয়ে গেলে 0 ইকুয়াল টু মাইনাস 273। এটা কি পসিবল? সো আমরা বলতে পারি যে এটা ইম্পসিবল একটা লাইন, সো কোনো তাপমাত্রাতেই কি না পসিবল না। এখন আরেকটা আছে, টোটাল হলো তোমার 3টা। কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট সমান? কার কার? কেলভিন ও ফারেনহাইট হ্যাঁ সমান। এখন আগের গুলা ইজিলি আমরা হাতে হাতে করে ফেলতে পারছি, ঠিক আছে, এইটা হাতে হাতে করতে পারবা না তো ইজিলি। কেন? কারণ এটা মানগুলা যদি তুমি একটু তাকাও, মানগুলা দশমিক ওয়ালা আসবে। তো চলো আমরা আগে সলভ করি। সেলসিয়াস থাকবে না, হ্যাঁ আমরা লিখতে পারি f মাইনাস 32/9 সমান সমান k মাইনাস 273/5। যদি কোনাগুনি গুণ করে দেই 9k মাইনাস, যেহেতু আমরা x দ্বারা রিপ্লেস করব, সো 9x মাইনাস গুণ করে দাও 3 ও 7 এর 7 হাতে থাকে 2, 7 9 63 আর 2 কত 65, 5 হাতে থাকে 6, 18 এবং 6 আছে 24। ঠিক আছে, এটা কিসের সমান? 5x মাইনাস 5 গুণ 10 10 হাতে থাকে 1, 15 1 কত 16। ঠিক আছে, এখন 9x 5x যদি এই পাশ থেকে পাশে নাও তাহলে 4x হয়, এটাকে যদি ওই পাশে নাও তাহলে কত হবে 2457 মাইনাস 160। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা যদি লিখি 4x তাহলে কত আসে দেখো তো, 7 থেকে 0 চলে গেলে 7, 5 থেকে 6 চলে গেলে 9 থাকে 1, 1 আর 1 2, 4 থেকে 2 চলে গেলে 2, এখানে থাকতেছে কত 2, তাহলে 2297 আসতেছে। তাহলে x এর মান কত আসে 2297 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এটা আমরা সাইডে করে নিব 4 এবং 2297, তো 4 5 কত 20, তাহলে 2 9, হ্যাঁ তো 4 7 28 আমরা 7 দিয়ে করতে পারি, 4 7 28, তাহলে 1 থাকে, হ্যাঁ এখানে আবার 7 থাকে, তো 4 4 16, তো 4 4 16, তাহলে এখানে 1 থাকে, দশমিক নিয়ে আসো 2 5 আসবে, দিলে 1 হয়ে যায়। ঠিক আছে, তো 574.25 আসতেছে আমার। তার মানে এত টেম্পারেচারে গিয়ে কি হবে বলো দেখি, 574.25 টেম্পারেচারে কেলভিন এবং ফারেনহাইট পরস্পর সমান হবে। এর বাইরে আর কোনো কন্ডিশন নাই, এই 3টা কন্ডিশন ছিল। ঠিক আছে, আচ্ছা তো গেল। নেক্সট হচ্ছে আমরা 2022 সালে প্রশ্ন সলভ করব। দেখো 1 কেজি বরফকে পানিতে পরিণত করতে কি পরিমাণ প্রয়োজনে তাপ প্রয়োজন, সেটা হচ্ছে এফএমসি 2022 সালে আসছে। তো ফার্স্ট অফ অল তোমার এম এর মান কিন্তু দিয়ে দিছে 1 কেজি। ঠিক আছে, তুমি এম এর মান জানো, এখন এটাকে কি করতে চাও, এটাকে পানিতে পরিণত করতে চাও, তার মানে তুমি গলাইতে চাচ্ছ। তো গলনের ক্ষেত্রে আমাদের যে পরিমাণ তাপ প্রয়োজন, মানে একটা জিনিস বরফে আছে সেটাকে তুমি গলাইতে চাও, তার মানে কি তার মধ্যে বন্ধনগুলো তুমি ভেঙে তরল বানাই ফেলতে চাও, তার জন্য অবশ্যই কি তাপ দরকার। তো ওই তাপের ফর্মুলা কি, কিউ ইকুয়াল টু এমএলএফ। এম এর মান হচ্ছে 1 এবং এলএফ এর মান হচ্ছে 336000। ঠিক আছে, এটা মুখস্থ রাখবা। এটা হচ্ছে এফ তে হচ্ছে গিয়ে তোমার ফ্লুইড কে বুঝাইতেছে, যে যখন ফ্লুইডে কনভার্ট হচ্ছে তখন কি পরিমাণ তাপ প্রয়োজন। তার আনসারটা তোমার দাঁড়াচ্ছে 3.36 ইন্টু দশমিক গুণ, ধরো তোমার 0.0 এরকম ছিল, দশমিককে তুমি কি করবা বামে নাও, 1 2 3 4 5, আমি 5 গুণ দেখতে পাচ্ছি, সো 10 টু দ্য পাওয়ার 5 হবে। আনসারটা হচ্ছে 3.36 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5 জুল। ক্লিয়ার, আনসারটা হবে 3.36 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5 জুল। তারপর বসো 2 কেজি ভরের একটা বস্তু 3 মিটার উচ্চতা থেকে পড়ে তাপে রূপান্তরিত হলে তাপের পরিমাণটা কত। ফার্স্ট অফ অল তুমি একটা চিত্র আঁকার চেষ্টা করো এমনি মনে মনে। তাহলে 2 কেজি ভরের একটা বস্তু তুমি এখানে রাখছিলা, হ্যাঁ এটা কি করছে 3 কেজি, এটা কত 3 মিটার উচ্চতা থেকে পড়ে গেছে, সো এইচ এর মান হচ্ছে 3। তো ও যখন এখানে পড়ে যাচ্ছে, খেয়াল করে দেখো, ও যখন পড়ে যাচ্ছে এখানে ওর যে বিভব শক্তিটা জমা ছিল, কোন একটা বস্তুকে যখন তুমি ভূমি থেকে উপরে উঠে রাখবা তখন তার মধ্যে অবশ্যই বিভব শক্তি জমা আছে, ওর মধ্যে যে পরিমাণ বিভব শক্তিটা জমা ছিল ওটা আস্তে 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 কিসে পরিণত হবে বলতো, তাপ শক্তি রূপান্তরিত হবে, গরম হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে আমরা জিনিসটা এভাবে বলতে পারি যে বিভব শক্তি সমান সমান তাপ শক্তি। ঠিক আছে, আচ্ছা এখন কি বলছে যে তোমার 2 কেজি ভরা একটা বস্তু 3 মিটার উচ্চতা থেকে পড়ে তাপে রূপান্তরিত হলে তাপের পরিমাণটা কত, তাহলে এই তাপের পরিমাণটা হবে বিভব শক্তি সমান, তো বিভব শক্তি ফর্মুলা কি এমজিএইচ, তাহলে তোমার আনসারটা কত হবে এমজিএইচ এর সমান। এখন এম এর মান সারে দিয়ে দিচ্ছে 2 কেজি, তাহলে এম এর মান 2 বসায় দাও, জি এর মান 9.8 বসায় দাও এবং এইচ এর মানটা কত 3 বসায় দাও, শেষ। এটাই হবে তোমার কাঙ্ক্ষিত কিউ এর মান। এটা এফএমসি 2022 সালে আসছে, কিন্তু কোনো ক্যালকুলেটর নাই এরকম প্রশ্ন দেয়, সো ক্যালকুলেটর ছাড়া এটা এখন তোমাকে সলভ করতে হবে। তো কঠিন কিছু না, ফার্স্ট অফ অল 3 দুগুণ তো 6, তুমি 6 এর সাথে 9.8 গুণ করে দাও, 6টা 48 সাথে হাতে থেকে 4, 6 নং 54, 54 4 কত 58, হ্যাঁ এখন দশমিক ছিল তো একটা দশমিক লাগাতে, তাহলে আমার আনসারটা আসছে 58.8 জুল। তুমি এটা অপশনে খুঁজবা,
দেখবো অপশনে কিন্তু ক্যালোরি আকারে দেওয়া, অপশন এ বি দেখো, অপশন সি ডি ক্যালোরি আকারে দেওয়া। সো এখন জুল থেকে ক্যালোরিতে কনভার্ট করতে হবে, কঠিন কিছুই না, সেটা হচ্ছে তোমার 4.2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এখন এটা কি করবা, 4.2 দিয়ে ভাগ করবা। ফার্স্ট অফ অল কেমনে করবা, এটা তুমি দাগ টেনে করে ফেলবে যে 4.2 এবং এখানে থাকবে কত 58.8। খেয়াল করে দেখো, এখানে দশমিক পরে এক ঘর, ওখানে দশমিক পরে এক ঘর। আচ্ছা, তো আমরা সেটা দশমিক থেকে কেটে ফেলতে পারি, কারণ ডিজিট যদি মিলে যায় বা উভয়কে তুমি 10 দিয়ে গুণ করতেছো, দ্যাটস ইট। তাহলে এখানে 42, এখানে কত 588, ঠিক আছে? এখানে তাহলে 42 আর এখানে 588। এখন তোমার কাহিনীটা কি করতে হবে, তোমাকে হচ্ছে কত দিয়ে গুণ করলে উত্তরটা মিলে যায় সেটা দেখতে হবে। বাট অ্যাজাম করো, দেখো 42 সাথে 58 মানে 10 পার হয়ে যাচ্ছে। সো আমরা যে কাজটা করব, আগে যে কাজটা করব, ওই 42 আগে 42 আগে এইটা লিখবো, ঠিক আছে? মানে ডাইরেক্ট 588 করা যাচ্ছে না, কারণ আমাদের উত্তরটা 10 এর বেশি হবে। তাহলে 588 ভাগ 42 যখন করতেছি, আগে তুমি কি করবা, 42 আগে 42 লিখবা, তো তোমার হাতে থাকবো 16, এখানে 8। এখন তুমি অ্যাজাম করো 42 কত দিয়ে গুণ করলে 168 হয়, তো 4 দিয়ে গুণ করলে পুরো পুরো মিলে যায়, 4 4 16 তো, আর এখন 4 দিয়ে গুণ 8, পুরোপুরি মিলে যায়। তো 4 দিয়ে গুণ করলে উত্তর তোমার 168 হবে। তার মানে আমার আনসারটা আসতে আছে 14 ক্যালোরি। ক্লিয়ার? তাহলে আমাদের আনসারটা আসবে কত, 14 ক্যালোরি। ওকে, এইটাই হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত আনসার, 14 ক্যালোরি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কার্নোচক্রের চতুর্থ ধাপে কি ঘটে? তোমাকে এখন আমি কার্নোচক্র পুরোটাই শিখাবো। তো ফার্স্ট অফ অল কার্নোচক্র গ্রাফটা হয় এরকম, এই যে এই যে এই যে এই যে, তোমাকে গ্রাফ আগে মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে গ্রাফটা, এই গ্রাফের প্রথম ধাপ কোনটা, এখান থেকে এতটুকু, এটাকে বলে প্রথম ধাপ। দেখো এটা স্লোলি নিচে নামতেছে, স্লোলি নিচে নামলে সেটাকে বলা হয় সমষ্ণ, ঠিক আছে? এবং জিনিসটা হচ্ছে এ বরাবর হচ্ছে প্রেসার, এ বরাবর হচ্ছে ভলিউম। তো তুমি স্লোলি কি হচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছ, দেখো বাম থেকে ডানে গেলে কি হয়, ভলিউম বাড়ে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো এটা সমষ্ণ, এবং বাম থেকে ডানে গিয়ে তুমি ভলিউম বাড়াচ্ছ, প্রসারণ করতেছো, তাহলে এটা কি হবে, সমষ্ণ প্রসারণ। তাহলে প্রথম ধাপের নাম কি হবে, সমষ্ণ প্রসারণ। এবার আসো দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে কি হচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে, দেখো বাম থেকে ডানে যাচ্ছে, তারপরে এটাও প্রসারণ। কিন্তু এটা কি ধরনের প্রসারণ, এটা কি আগের মতো প্রসারণ হচ্ছে না, এটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রসারণ হচ্ছে। দেখো এখানে খুব স্লোলি প্রসারণ হচ্ছিল, বাম থেকে ডানে খুব স্লোলি যাচ্ছিল, কিন্তু কি তাড়াতাড়ি নেমে গেছে, অনেক তাড়া। রুদ্রতাপীয় কিন্তু অনেক তাড়া, সে তাড়াতাড়ি বাড়ি ফেলতে চায়, ঠিক আছে? তাহলে এটা কি হবে, রুদ্রতাপীয় প্রসারণ। এটা গেল দ্বিতীয় ধাপ। এবার আসো তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে কি হচ্ছে, এবার উল্টা ঘটনা ঘটতেছে, দেখো ডান থেকে বামে যাচ্ছে, সো ভলিউম কমে যাচ্ছে, মানে তুমি জিনিসটাকে চাপায় ফেলতেছো, ডান থেকে বামে যাওয়া মানে এইভাবে চাপায় ফেলা, ঠিক আছে? ভলিউম কমে ফেলতেছো, তার মানে এই জিনিসটা কি হবে, আর প্রসারণ হবে না, এটা সংকোচন হবে। এটা সংকোচন। কেমন সংকোচনটা দেখো, খুব স্লোলি তুমি চাপাচ্ছ, আর এখানে তুমি খুব স্লো, খুব ফাস্ট চাপাচ্ছ। এইটা হবে গিয়ে তোমার কি, সমষ্ণ সংকোচন, সমষ্ণ। হ্যাঁ, আর এইটা হবে কি, রুদ্ধতাপীয়। এটা হবে কি, রুদ্ধ তাপীয় ভাবে তুমি কি করতেছো, সংকুচিত করতেছো, তাহলে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে এখানে স্যারে যেটা চাইছে যে কার্নোচক্রের চতুর্থ ধাপে কোনটা ঘটে, তো আমি মাত্র তোমাদেরকে দেখালাম চতুর্থ ধাপে কিন্তু রুদ্ধতাপীয় সংকোচনটা ঘটে গেছে, ঠিক আছে? তাহলে উত্তরটা কি দাগায় ফেলবা, উত্তরটা দাগায় ফেলবা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, তাহলে উত্তরটা হবে রুদ্ধতাপীয় সংকোচন। নেক্সট কোয়েশ্চেন, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কোন রাশির উপর নির্ভর করে? তো তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ওইখানে স্পষ্টভাবে বলা ছিল যে অভ্যন্তরীণ শক্তি এটা ডিপেন্ড করতেছে কিসের উপর, ডিপেন্ড করে তাপমাত্রার উপর। কেন? কারণ একটা ফর্মুলা আছে যে আমরা যে সিপি সিপি বলে থাকি আর কি। হ্যাঁ, সিপি এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি হইতেছে তোমার তুমি যে পরিমাণ তাপ দিচ্ছ, হ্যাঁ, ডিভাইডেড বাই এন ইন্টু ডিটি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, তো এটা সিপি বা সিবির ক্ষেত্রে সেম কাহিনী ঘটে থাকে। হ্যাঁ, এটা সিবির ক্ষেত্রেও হয়, সিবি। এখন কাহিনী হলো যে আমাদের যখন ফিক্সড ভলিউম থাকে তখন কিন্তু কোনো ধরনের কাজ হয় না। এটা রিজনটা কি, কাজের ফর্মুলা হলো পি ইন্টু ডিভি। তো তোমার ভলিউম যখন ফিক্সড তখন ডিবির মান কিন্তু জিরো, ডিবির মান যখন জিরো তখন ডিডাব্লিউর মান কিন্তু জিরো। তো ডিডাব্লিউ মান জিরো হয়ে গেলে ডিইউ এবং ডিকিউ কিন্তু পরস্পর সমান হয়ে যায়, ঠিক আছে? তখন ডিকিউ কে আমরা ডিইউ দ্বারা রিপ্লেস করতে পারি, তাহলে এন ইন্টু ডিটি। তো এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারতেছি যে ডিইউ সমান সমান এন সিভি ডিটি। খেয়াল করে দেখো আমাদের ফর্মুলাটা কি আসছে, ডিইউ বা ঢাকা ইউনিভার্সিটি সমান সমান, ঢাকা ইউনিভার্সিটি সমান সমান কত, এন সিভি ডিটি। তো তাইলে এই যে আমাদের অভ্যন্তরীণ শক্তি এটা কার সাথে সরাসরি রিলেটেড, টেম্পারেচার সাথে সরাসরি রিলেটেড। তোমার টেম্পারেচার যদি বাড়ে ডিউ বাড়বে, টেম্পারেচার কমলে ডিউ কমবে। সো এটা আমরা বলতে পারি যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি সরাসরি ভাবে তাপমাত্রার সাথে রিলেটেড। এটা আনসারটা কি হবে, তাপমাত্রা হবে। নেক্সট কোয়েশ্চেন,
গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের শক্তির উৎসটা কি? চলো আমরা অপশনগুলো দেখি। আমাদের এখানে অপশনগুলো আছে যে বাহ্যিক কাজ, অভ্যন্তরীণ শক্তি, তাপ গ্রহণ এবং তাপ বর্জন। গ্যাসের রুদ্ধতাপীয়, দেখো গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণে শক্তির উৎস। আচ্ছা, যে কোনো কিছুর আমরা উৎস কোথা থেকে পাই বলতো? যে কোনো কিছুর সোর্স কে হয় বলতো? আমি একটা কাজ করব, আমার সোর্স কি? আমি নিজে না। তারপর হচ্ছে কোন একটা বস্তু কাজ করবে, ওটা সোর্স কি হবে? তার ভিতরের বস্তুগুলার মানে গতিশক্তি তো, তাই না? কোন একটা বস্তু দৌড়াদৌড়ি করলে সেটা তুমি হচ্ছে তাপ উৎপন্ন হবে, কাজ হবে আর কি, ঠিক আছে? সেই জিনিসটাকে আমরা বলতে পারি যে কোনো কিছু সোর্স হয় তার ইন্টারনাল এনার্জি। তোমার ইন্টারনাল এনার্জি হচ্ছে তোমার সফলতার সোর্স। তোমার ইন্টারনাল এনার্জি হচ্ছে তোমাকে লাইফে কোনো একটা কিছু করতে নিয়ে যাওয়ার সোর্স। সো পুরো জিনিসটা ইন্টারনাল এনার্জির উপর ডিপেন্ড করে, অভ্যন্তরীণ শক্তির উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এই আনসারটা কি দাগাবো বলতো? অভ্যন্তরীণ শক্তি দাগাবো। সমষ্ণ প্রক্রিয়া কোনটা স্থির থাকে? দেখো তুমি শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করো, সম যোগ উষ্ণ। হ্যাঁ, উষ্ণ মানে কি? টেম্পারেচার। তো বুঝেই তো যেতেছে, নাম দেখলে তো বোঝা যায় যে সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে কি হয়, টেম্পারেচারটা স্থির থাকে, ঠিক আছে? সম মানে কি? স্থির থাকা। তাপগতিবিদ্যা প্রথম সূত্রের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? দেখো তাপগতিবিদ্যা প্রথম সূত্রটা কি বলে, যে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখানে স্পষ্টভাবে বলতে পারে ডিকিউ মানে কি? একটা তাপ, আর ডিডব্লিউ মানে কি? কাজ। সো এটা কিন্তু তাপ এবং কাজের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে। তাহলে আনসারটা কি হবে? তাপ এবং কাজ, তাপ এবং কাজ। নেক্সট কোয়েশ্চেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন কোনটি? দেখো ভাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি আগে চলো সেটা জেনে আসি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া ফর্মুলা হচ্ছে ডি এর সমান সমান ডিকিউ বাই টি, মানে একক তাপমাত্রায় তাপের পরিবর্তনকে আমরা রুদ্ধতাপীয় পরিবর্তন ডিএস বলে থাকি। এখন স্যারে বলেছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে? আমরা সরি এন্ট্রপি বলে থাকি, এন্ট্রপি বলে থাকি। হ্যাঁ, এন্ট্রপির সংজ্ঞা হচ্ছে এটা যে ডিএস সমান ডিকিউ বাই টি। এবং স্যারে বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন করতে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আবার কনসেপ্ট আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ এর মানটা অলওয়েজ শূন্য হয়, কোনো তাপের পরিবর্তন হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্যের মধ্যে পড়ছিল না, যেটা কিন্তু অন্তরক থাকে, কোনো তাপ গ্রহণও করে না, বর্জনও করে না, ফলে ডিকিউ এর মান শূন্য হয়। তাহলে আমরা ডিকিউ এর মান শূন্য বসাই দিই, তাহলে শূন্য ভাগ টি, উত্তরটা শূন্য আসতেছে। ফলে এন্ট্রপি পরিবর্তন কত দাঁড়াইলো? শূন্য। তার মানে আমরা এন্ট্রপি পরিবর্তন কত বলবো? শূন্য বলবো। এখানে স্যার এন্ট্রপি পরিবর্তন চাইছে, শূন্য হবে উত্তর। পরে প্রশ্ন, তাপমাত্রা মাপা যায় কোনটি দিয়ে? থার্মোমিটার দিয়ে। বাচ্চাদের কোশ্চেন এটা করে রাখছে, থার্মোমিটার দিয়ে তো আমরা তাপমাত্রা মাপি, তাই না? আচ্ছা, পরে প্রশ্ন, কার্নো ইঞ্জিনের কোন ধাপে তাপ বর্জন করা হয়? খুব সুন্দর প্রশ্ন। আমি কিন্তু তোমাদেরকে গ্রাফ শিখেছিলাম, তাই না? তো চলো সেই গ্রাফটা কপি পেস্ট করে এখানে নিয়ে আসি। হ্যাঁ, এখানে যে গ্রাফটা শিখেছিলাম সেই গ্রাফটা হচ্ছে আমি এখন কপি করবো। কপি করে হচ্ছে যেখানে এখন আমার বোঝানোর কথা সেখানটাতে পেস্ট করে দিব। দেখো, এই হচ্ছে আমার কার্নো ইঞ্জিনের গ্রাফটা। তো এই যে গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে প্রেসার ভার্সেস ভলিউম। ক্লিয়ার? এই গ্রাফটা হচ্ছে তোমার প্রেসার ভার্সেস ভলিউম। এখন প্রেসার ভার্সেস ভলিউম থেকে আমি অন্য গ্রাফে কনভার্ট করব। সেটা কিসে? টেম্পারেচার ভার্সেস এন্ট্রপিতে কনভার্ট করব। এটা হচ্ছে প্রেসার ভার্সেস ভলিউম, আমি কিসে কনভার্ট করব? টেম্পারেচার ভার্সেস এন্ট্রপি। তো দেখো আমি টেম্পারেচার ভার্সেস এন্ট্রপি গ্রাফটা আঁকি। এই বরাবর হচ্ছে এন্ট্রপি আর এই বরাবর হচ্ছে টেম্পারেচার। ফার্স্ট অফ অল আমাদের যে প্রথম প্রক্রিয়াটা ছিল সেটা কিরকম প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া প্রেসার এবং ভলিউমের চেঞ্জ হলো, টেম্পারেচার কিন্তু কোনো চেঞ্জ হয় না, কারণ নামের মধ্যে সমষ্ণ, ফিক্সড। সো আমরা কি করবো? ওয়াই খবর হতো টেম্পারেচার, সো এটাকে ফিক্সড বানাই দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের T1 টেম্পারেচার। আচ্ছা, তারপরে কি ঘটনা ঘটে? তারপর দেখো রুদ্ধতাপীয় প্রসারণ ঘটতেছে। যখন রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে তখন টেম্পারেচার কি হয়? আমরা চলো সূত্র দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা ফর্মুলা জানি যে টেলিভিশন টু দা পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি? আমরা ফর্মুলা কি জানি? টেলিভিশন টু দা পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে T1 V1 টু দা পাওয়ার গামা মাইনাস 1, T2 V2 টু দা পাওয়ার গামা মাইনাস 1। ওকে, তো এইখানে এইটা হচ্ছে আমাদের আদি অবস্থান, এটা হচ্ছে আমাদের পরবর্তী অবস্থান। খেয়াল করে দেখো এই গ্রাফের ক্ষেত্রে আদি অবস্থানের মানটা কত? এই জায়গায়। পরবর্তী অবস্থান মানটা এই জায়গায়। তাহলে আমাদের পরবর্তী অবস্থান ইজ গ্রেটার দেন আদি অবস্থান। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি যে এই গ্রাফের ক্ষেত্রে V2 গ্রেটার দেন V1, ঠিক আছে? দ্বিতীয় ধাপের জন্য V2 গ্রেটার দেন V1 হবে। আচ্ছা, V2 গ্রেটার দেন V1 মানেটা কি? দেখো এই পাশ থেকে এই পাশে নিয়ে আসো। তাহলে T1 বাই T2 সমান সমান V2 বাই V1 টু দা পাওয়ার গামা মাইনাস 1। ক্লিয়ার? তাহলে আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি যে আমাদের এই ভ্যালুটা একের চেয়ে বড়, এই ভ্যালুটা একের চেয়ে বড়, কারণ ওই যে V2 মান যদি V1 এর চেয়ে বড় হয় তাহলে পুরো ভ্যালুটা হবে একের চেয়ে বড়। আচ্ছা, এখন আমরা জিনিসটা কি করব? এই পুরো ভ্যালুটা যদি একের চেয়ে বড় হয়, উপরে আবার পাওয়ারে হলো গামা মাইনাস 1, গামা মান যে কোনো কিছু ধরে নাও,
ধরো দ্বিপারমাণবিক গ্যাসের জন্য তোমার হচ্ছে 1.4, তাহলে উপরে তোমার এই পুরো মানটা হচ্ছে 1 এর চেয়ে বড়, V2/V1 এর মান 1 এর চেয়ে বড়, ঠিক আছে। আর উপরে হলো 1.4 - 1 মানে কত 0.4, এবং উপরে হচ্ছে 0.4। তাহলে জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি যে T1/T2 সমান সমান V2/V1 টু দ্য পাওয়ার 0.4। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা পরবর্তী টেম্পারেচারটা বের করবো, তাই না? তো পরবর্তী টেম্পারেচার কত, T2, মানে উল্টায় দাও কি, T2/T1 তাহলে কত দাঁড়ায় বলো দেখি, এই তোমার V1/V2, তাহলে উল্টায় গেলে কত হয়ে যাবে, V1/V2 টু দ্য পাওয়ার 0.4। একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, এই ডাটাটা কি একের চেয়ে ছোট না? এটা কি ছিল, এটা কি ছিল, এই ডাটাটা ছিল একের চেয়ে বড়, একের চেয়ে বড়, আর এই ডাটাটা কি একের চেয়ে ছোট, একের চেয়ে ছোট। তাহলে একের চেয়ে ছোট যদি হয় তাহলে বোঝা যায় যে T2 মানটা T1 এর চেয়ে ছোট হবে, কারণ কোনো নিগুণ করা। সো এটা প্রমাণ কি করলাম যে T2 মানটা T1 এর চেয়ে ছোট, এটাই আমি প্রমাণ করে দিলাম। সো এর ফলে আমরা যদি গ্রাফটা আঁকি, দ্বিতীয় ধাপের ক্ষেত্রে গ্রাফটা আঁকি, গ্রাফটা কি হবে, নিচের দিকে চলে যাবে, এটা মাত্র প্রমাণ করে দিলাম। এবার পরেরটা সমষ্ণ সংকোচন। সো এটা কি হচ্ছিল, বামে যাচ্ছিল, এটা বামে যাবে এবং সমষ্ণের কারণে ফিক্স থাকবে, অনুরূপ ভাবে এটা কি উঠবে। তাহলে আমাদের মানে সামারিটা কি দাঁড়ালো, সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে তাপমাত্রা ফিক্সড আছে, তো তাপমাত্রাটা বর্জন হয়েছে বা তাপমাত্রাটা কমে গেছে কোন জায়গায়, দ্বিতীয় ধাপে। তাহলে এইখানটাতেই আমাদের ঘটনাটা ঘটছে। এখানে যে প্রশ্নটা ছিল যে কোন তাপমাত্রা, কার্নো ইঞ্জিনে কোন ধাপে তাপমাত্রা বর্জন হয়, আমরা উত্তরটা পেয়ে গেলাম দ্বিতীয় ধাপে। চলো অপশন পড়ি। হ্যাঁ, এই যে এখানে অপশনগুলো আছে, এখানটাতে আমরা দেখতে পেলাম যে দ্বিতীয় ধাপে আমাদের তাপমাত্রাটা কি হয়েছে, বর্জন হয়েছে। এর উত্তর কত হবে, দ্বিতীয় ধাপ, ঠিক আছে, উত্তর হবে দ্বিতীয়, ঠিক আছে। এখানে তাপমাত্রা, আচ্ছা এখানে তাপ বর্জন বলছে, ওকে। তো আমি যেটা তোমাদেরকে পড়াইছি সেটা হচ্ছে তাপমাত্রা বর্জন, আমি যেটা তোমাদেরকে পড়াইছি সেটা হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা, ঠিক আছে। বাট প্রশ্নে কি চাইছে, তাপ চাইছে। তো দুইটা প্রশ্ন, যদি তাপমাত্রা বলে দেয়, যদি তাপমাত্রা বলে দেয় তাহলে উত্তর কি হবে, দ্বিতীয় ধাপ। যদি বলে যায় তাপমাত্রা কমে কোন ধাপে, তাহলে আমি এতক্ষণ যা পড়েছি সেইটা, ঠিক আছে, মানে আমি এক্সট্রা পড়াই ফেলছি দ্বিতীয় ধাপ। এখন এইখানে কাহিনীটা কি, এখানে কাহিনী হলো স্যার চাইছে তাপ, নট তাপমাত্রা, দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে, দুইটা আলাদা। এখন তাপ বললে তো কাহিনী চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমি দুইটাই শিখে রাখতেছি। হ্যাঁ, তাহলে তাপ কমে যায় কোন ধাপে, ঠিক আছে, অথবা তাপমাত্রা বর্জন হয় কোন ধাপে, আমরা এখন সেটা জানার চেষ্টা করব। এই গ্রাফ থেকে ব্যাখ্যাগুলো করা যাবে, সব ব্যাখ্যা করা যাবে। দেখো ভাইয়া, আমাদের প্রথম ধাপের মধ্যে কি ছিল, সমষ্ণ প্রসারণ ছিল। তো সমষ্ণ যখন প্রসারণ হচ্ছিল, ওটার মিনিংটা কি, আমাদের কিছু একটা পরিমাণ কাজ হচ্ছিল এবং সেখানে ভলিউমটা বেড়ে যাচ্ছিল এবং সেইটা খুব ধীরে ধীরে হচ্ছিল সমষ্ণ হওয়ার কারণে। আর রুদ্রতাপের ফলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাবে বেড়ে যাচ্ছিল, ওকে। এখানে গ্রাফটার মধ্যে খেয়াল করলে মোটামুটি ভাবে কিন্তু উত্তরগুলা বোঝা যায়, ঠিক আছে। তুমি যদি একটু গ্রাফটার মধ্যে খেয়াল করো তাহলে হচ্ছে এখানে মোটামুটি বুঝতে পারবা যে গ্রাফে জানি কি ছিল আমাদের। আচ্ছা আমি একটু ব্যাকে ক্লিক করি, ওকে। আমাদের গ্রাফটাতে কি ছিল, এই যে এদিক থেকে এদিকে যাচ্ছে 3 নম্বর ধাপে। হ্যাঁ, এন্ট্রপি পরিবর্তনে কি হচ্ছে, এন্ট্রপি পরিবর্তনে ডান থেকে বামে যাচ্ছিল, এটা কিন্তু বাম থেকে ডানে, এটা ডান থেকে বামে। এটা মিনিংটা কি, প্রথম ধাপে তোমার ডিএস এর মান কিন্তু বাড়তেছে, আর তৃতীয় ধাপে ডিএস এর মানটা কি হইতেছে, কমতেছে। ডান থেকে বামে যাওয়া মানে কি, কমে যাওয়া। এখন ডিএস এর মান কমে গেলে ডিকিউ এর কি ঘটনা ঘটে, হ্যাঁ, ডিএস এর মান কমে গেলে অবভিয়াসলি ডিকিউ কত কমে যাবে। ডিকিউ কমে যাওয়া মানেই তো তাপ বর্জন করা, তাই না? আমরা তাহলে এইটা বলতে পারি যে 3 নাম্বার ধাপে তাপ বর্জন হচ্ছে, 3 নাম্বার ধাপে তাপ বর্জন হচ্ছে। আর 1 নাম্বার ধাপে কি হচ্ছে, তাপটা গ্রহণ হচ্ছে, এই যে তাপ বাড়তেছে, তাপটা গ্রহণ হচ্ছে, ঠিক আছে। তো তাপ নাকি তাপমাত্রা, এটা একটু খেয়াল রাখবো। আমরা একটা সামারি জানতে পারি, সামারিটা হচ্ছে প্রথম ধাপে কি হয়, তাপ গ্রহণ হয়, ঠিক আছে। এরপরে দ্বিতীয় ধাপে কি হচ্ছিল, তাপমাত্রা বর্জন হচ্ছিল, বা আমরা বলতে পারি তাপমাত্রা কমে যায়, তাপমাত্রা কমে যায়। তৃতীয় ধাপে তাপ কি হচ্ছিল, কমে যাচ্ছিল বা তাপ বর্জন হচ্ছিল। আর চতুর্থ ধাপে তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছিল বা গরম হচ্ছিল, ঠিক আছে। তো আমরা বলবো তাপমাত্রা বৃদ্ধি। এই হচ্ছে আমাদের প্রত্যেকটার ব্যাখ্যা। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। সো এটার উত্তরটা তোমরা কি লাগাবা বলো দেখি, যে কোন ধাপে তাপ বর্জন হয়, তাপমাত্রা বলে দিলে দ্বিতীয় ধাপ দিবা, আর যদি তাপ বলে দেয় তাহলে কোন ধাপ দিবা, যদি তাপ বলে দেয় তোমাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই তৃতীয় ধাপ দাগায় দিবা, ঠিক আছে। তো তাহলে উত্তরটা দাগায় ফেলি, চলো তৃতীয় ধাপ।
নেক্সট কোয়েশ্চেন, তাপগতিবিদ্যা কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? আমরা অলরেডি শিখছিলাম রেফ্রিজারেটর তাপ ইঞ্জিনিয়ার শিখছিলাম যে দ্বিতীয় সূত্র। আর থার্মোমিটারটা হচ্ছে তোমার শূন্যতম সূত্র। ওই যে যদি সাম্যাবস্থার কনসেপ্ট দিয়ে আর কি, এ এবং সি যদি তোমার তাপের সমাবস্থা থাকে, বি এবং সি যদি পরস্পর তাপের সমাবস্থা থাকে, তাহলে এ এবং সি যদি তাপের সমাবস্থা থাকে, বি এবং সি যদি তাপের সমাবস্থা থাকে, তাহলে এ এবং বিও তাপের সমাবস্থা থাকবে। এই কনসেপ্টটা দিয়ে কিন্তু থার্মোমিটার এবং আমাদের বডি তাপের সমাবস্থাটা কনসেপ্টটা কাজে লাগে থার্মোমিটার তৈরি করা হয়েছে। তাহলে আনসারটা কি দিব? আনসারটা হবে গিয়ে শূন্যতম সূত্র বা জিরোথ ল। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কে প্রদান করছিলেন? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অ্যাকচুয়ালি অনেকজনই প্রদান করছে, ঠিক আছে, শুধু কার্নো না, ক্লসিয়াসও দিছে, কেলভিনও দিছে। সো এটা অ্যাকচুয়ালি একাধিক উত্তর হবে। আচ্ছা, তারপর প্রশ্ন, মহাবিশ্বের এন্ট্রপি দিন দিন কি হচ্ছে? দেখো পুরো মহাবিশ্বের ঘটনা হইতেছে কি, প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হইতেছে বা অন্য শক্তি থেকে তাপে প্রডিউস হচ্ছে, ফলে ডিকিউ এর মান বাড়তেছে, এবং ডিকিউ এর মান যত বাড়বে ডিএস এর মানটাও কি হবে? অবভিয়াসলি বেড়ে যাবে। এটা বাড়লে এটা বাড়বে, ডিকিউ কমতেছে না, ডিকিউ কমতেছে না। হ্যাঁ, তাপশক্তি, প্রচুর তাপশক্তি উৎপন্ন হইতেছে বিভিন্ন কারণে। তাহলে আনসার কি হবে? ডিকিউ যেহেতু বাড়তেছে, সো ডিএসও বেড়ে যাবে। তাহলে উত্তর হবে প্রতিনিয়তই বাড়ছে। মানবদের স্বাভাবিক তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড মুখস্থ রাখবা 36.6 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর হচ্ছে কেলভিনে ফারেনহাইটে হচ্ছে তোমার 98.4। হ্যাঁ, আচ্ছা, পরের প্রশ্ন, স্থির তাপমাত্রার ক্ষেত্রে স্থির তাপমাত্রা মানে টেম্পারেচার ফিক্সড বা সমষ্ণ প্রক্রিয়া সমস্ত গ্যাসের অণুগুলির জন্য কোন প্যারামিটারটা ধ্রুব থাকে? দেখো ভাইয়া, তাপমাত্রা স্থির মানে কি? তাপমাত্রা স্থির মানে হচ্ছে সেটা সমষ্ণ। হ্যাঁ, এবং সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে ঘটনা ঘটে থাকে, ওর ইন্টারনাল এনার্জিটা জিরো হয়। এখন কোনো কিছু ইন্টারনাল কখন জিরো হয়? ওই যে তোমাদের বলছিলাম, ইন্টারনাল এনার্জিটাই ক্রিয়েট হয় অণুগুলোর দৌড়াদৌড়ির কারণে বা গতিশক্তির কারণে। সো এটা উত্তর কি হবে? গতিবেগ শক্তি, ঠিক আছে, বা গতিশক্তি। তার উত্তর কি হবে? যে গতিশক্তি শূন্য হইলেই ইন্টারনাল এনার্জিটা জিরো হয়ে যায়। অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তনটা কি হয়? দেখো, প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে, প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন শূন্য হয়। প্রত্যাগামীর ক্ষেত্রে কি হয়? ডিএস এর মানটা শূন্য হয়। আর অপ্রত্যাগামী যেটা, অপ্রত্যাগামী মানে কি? তুমি ঘুরে আগের জায়গায় নিয়ে আসতে পারতেছো না, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার বিশৃঙ্খলা সৃষ্টি হলো, ফলে এন্ট্রপি পরিবর্তনটা কি হবে? বেশি হয়ে যাবে। এন্ট্রপি পরিবর্তন কি হবে? বৃদ্ধি পাবে। শূন্য চেয়ে বড় হওয়া মানে কি? বৃদ্ধি পাওয়া। তাহলে উত্তরটা কি হবে? বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, প্রত্যাগামী বললে জিরো দিতা এবং অপ্রত্যাগামী বলে বৃদ্ধি হবে। কার্নোট চক্রের প্রথম ধাপে কি ঘটনা ঘটে? দেখো ভাইয়া, আমরা কার্নোট চক্রের প্রথম ধাপে কিন্তু শিখছিলাম যে তাপমাত্রাটা এরকম ফিক্স থাকে, সমষ্ণ, তারপরে কমে, তারপরে ফিক্স থাকে, তারপরে বাড়ে। তো এটা বুঝাইতেছে যে আমাদের তাপমাত্রা কি হচ্ছে? স্থির আছে। এটা কারণটা সমষ্ণ প্রক্রিয়া। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে কি তাপমাত্রা স্থির থাকে। নেক্সট কোয়েশ্চেন, এখানে নিচে একটা প্রশ্ন ছিল মেবি, হ্যাঁ, কোনটি সত্য নয় মানে মিথ্যা খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা অপশন চলো আগে পড়ি। এটা এএফএমসি 2018 সালে আসছে। বস্তু তাপ শোষণ করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। দেখো ভাইয়া, তুমি যখন তাপ শোষণ করো তখন তোমার ডিকিউ এর মানটা কি হয়ে যায়? বেড়ে যায়। সো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে ওটা তা না, এটা তোমার ডিকিউ এর মান বেড়ে যায়, ডিইউ এর মান বাড়ে না। তুমি যখন তাপ শক্তি গ্রহণ করো তখন তোমার ডিকিউ এর মান বাড়ে, ডিইউ এর মান বাড়ে না, ঠিক আছে। এখানে কি বলছিল জানি, সত্য না মানে মিথ্যা খুঁজে বের করতেছে। আচ্ছা, এখন ঘটনা হইতেছে কি, ডিকিউ এর মান যদি বাড়ে, এখন ডিইউ এর মান কি মানে সরাসরি কিভাবে বাড়ে না? মানে আমরা সরাসরি ভাবে যদি বলি যে যদি তুমি তাপ শোষণ করো, ঠিক আছে, তাহলে ডিকিউ এর মান কিন্তু বেড়ে যায়। এটা আমি সরাসরি ভাবে বলছি। ডিইউ এর মান সরাসরি ভাবে বাড়ে না। এখন কথায় এদের মধ্যে একটা রিলেশন আছে। এই রিলেশনটা কি? ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তো তুমি যদি সূত্রের মধ্যে বসাও, ডিকিউ এর মান যদি বাড়ে, তাহলে আমরা ফর্মুলার মাধ্যমে বলতে পারলাম যে ডিইউ এর মানটাও কি হয়ে যায়? বেড়ে যায়। সো ঘটনা হচ্ছে 1 নম্বর লাইনে তাহলে আলটিমেটলি সত্য হইল। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর লাইন কি, বস্তু তাপ ছেড়ে দিলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। যখন কোনো বস্তু তাপ ছেড়ে দেয় তখন কি হয়ে যায়? তার হচ্ছে টেম্পারেচারটা কমে যায়। তো টেম্পারেচার যখন কমে যাবে তখন কি ডিইউ এর মানটাও কমে যাবে, ঠিক আছে। তার মানে এটার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? যখন তাপ ছেড়ে যায় তখন টেম্পারেচার কমে যায়, টেম্পারেচার কমে গেলে অভ্যন্তরীণ শক্তিও কমে যায়। না, তাহলে বি নাম্বারটাও সত্য, বাট সারে যেটা মিথ্যা। অপশন সি, বস্তুর অভ্যন্তরীণ শক্তির মান মাপা যায়। খেয়াল করে দেখো, অভ্যন্তরীণ শক্তি কখনোই মাপতে পারবা না তুমি, ঠিক আছে। সবকিছু মাপা যায়, অভ্যন্তরীণ শক্তি মাপার ওয়ে নাই। হ্যাঁ, তুমি বলতে কেন ভাই, এই যে সূত্র আছে, সূত্রের মধ্যে তুমি অভ্যন্তরীণ শক্তি মানে ভ্যালু বের করতে পারবা যে এটা এটা জানে, বাট একটা ইন্টারনালি বের করে না। একটা মানুষের ভিতরে ইন্টারনাল এনার্জি বা একটা বস্তুর ইন্টারনাল ভিতরে এনার্জিটা বের করা যায় না, কারণ ডিইউ কিন্তু সরাসরি কোনো ফর্মুলা নাই। তোমাদের আমি যেটা দেখাইছিলাম এনসিবিডিটি, ওটা অ্যাকচুয়ালি ডিইউ সরাসরি ফর্মুলা না, ওটা ডিকিউ থেকে আসছিল। ওটা একটা শর্ত আছে, ডিডব্লিউ শূন্য হইতে হবে। ডিডব্লিউ শূন্য হলে এনসিবিডিটি হবে, আদারওয়াইজ তো হবে না। তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা ডিইউ তো সরাসরি ভাবে নির্ণয় করতে পারতেছি না সব ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা মিথ্যা লাইন। আমাদেরকে মিথ্যা লাইন স্যার বের করতে বসে, আমরা বের করে ফেললাম। পরবর্তী প্রশ্ন, সিবি সমান যদি 1 জুল পার মোল পার কেলভিন হয় তাহলে সিপি কত? একটা ফর্মুলা আছে, কয়েকটা ফর্মুলাই আছে। দেখো, সিপি মাইনাস সিবি সমান সমান আর, এরকম একটা ফর্মুলা আছে, ঠিক আছে। তো আমরা
এই ফর্মুলা থেকে বের করতে পারি যে আর প্লাস সিভি। তো সিভির মান কত 8.31 এবং সিভির মান সারে দিয়ে দিছে হচ্ছে 1, তাহলে উত্তরে কত আসে 9.31 আসে। তাহলে আনসারটা আমরা একটু অপশন যদি চেক করি, ইয়েস 9.3 হ্যাঁ, এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা 4ও আছে, তাহলে পুরোপুরি মিলে গেছে। পরের প্রশ্ন, কোন তাপমাত্রায় পার্থক্য সেলসিয়াস এবং ফারেনহাইটের ক্ষেত্রে 40 ডিগ্রি হয় না? কোন তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি হয় না, মানে ডিফারেন্সটা 40 হয় না, আমাদের এটা চেক করতে হবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এটা আমরা অপশন চেক করে আগালে মনে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি করতে পারবো। অপশন একে লিখছে কি, এ দিকে লিখছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা 10 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা তো সেলসিয়াসে দিছে, এটা আমরা ফারেনহাইটে কনভার্ট করে দেখবো কত হয়। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা ফর্মুলা কি জানি, c/5 সমান সমান f মাইনাস 32/9। তাহলে f সমান সমান কত দাঁড়ায়, কোনাগুনি গুণ যদি করি 5f মাইনাস 160 সমান সমান 9c, বা 5f সমান সমান 9c প্লাস 160, বা আমরা 5টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই সরাসরি ভাবে, তাহলে এরকম দাঁড়ায়। এখন আমাদেরকে ভ্যালুগুলো বসায় নিতে হবে অপশন একটা একটা করে। অপশন এতে বলছে 10 ডিগ্রি, তাহলে তুমি আগে 10 বসাও। অপশন এটা আগে চেক করো, 10 বসাও। যদি আমরা 10 বসাই তাহলে কত হয়, 9 ইন্টু 10 মানে কত 90, যোগ কত 160 ডিভাইডেড বাই কত 5, তাহলে 90 এর 160 যোগ করলে কত হয় 250, 250কে 5 দিয়ে ভাগ করলে কত 50 আসে। ঠিক আছে, তো তখন সেই ক্ষেত্রে আমার ফারেনহাইট আসতে আছে 50, মানে যেটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা কি 50 ডিগ্রি ফারেনহাইট। তাকে খেয়াল করে দেখো 10 এবং 50 এর ডিফারেন্স তো 40, 10 এবং 50 ডিফারেন্স তো 40 এসে পড়ছে। ওনারা বলছে হয় না, বাট আমাদের তো হয়ে গেল 10 আর 50 ডিফারেন্স, মানে 10 ডিগ্রি যখন সেন্টিগ্রেড আমি বসাইতেছি তখন ফারেনহাইট সেটা 50 হয়ে যেতেছে। ক্লিয়ার? সো এটা একটা সমস্যা, মানে কি আমাদের এটা আনসার না। ঠিক আছে, ওনারা বলতেছে হয় না, সমস্যা আমি কেন বলছি আমাকে পরের অপশন চেক করতে হবে। ঠিক আছে, এটা যদি মিথ্যা হইতো, যেমন ধরো এটা যদি 60 হইতো, তাহলে 60 আর 10 ডিফারেন্স কত 50 হতো, তো ওনারা তো 40 ডিগ্রি হয় না বলছে, তাহলে এটা আনসার হয়ে যেত। তো এই জন্য এটা হয় না দেখে আমাকে অপশন বি এখন চেক করা লাগবে। তো যেহেতু রেডিমেড ফর্মুলা বানানো আছে, সব সমস্যা হবে না, বেশিক্ষণ লাগবে না। 60 ডিগ্রি এখন এখানে আমাদের বসাইতে হবে। এখন কথা হলে আবার ঝামেলা করে রাখছে, 60 ডিগ্রি দিয়ে রাখছে ফারেনহাইটে এটাকে এখন তোমাকে সেলসিয়াসে বের করতে হবে, তো ফারেনহাইটে দিচ্ছে সেলসিয়াসে বের করতে হবে। ঠিক আছে, তো তার মানে ঘটনাটা হয়ে যাচ্ছে এখন এখান থেকে আমরা বের করে নিতে পারবো যে সি সমান সমান 5/9 ইন্টু এফ মাইনাস 32। ঠিক আছে, যদি আমরা ভ্যালুটা বসাই দিই কত হয়, ফারেনহাইট হবে গিয়ে 60, তাহলে 60 বসাইলাম মাইনাস 32 বসাইলাম, তাইলে 5 ইন্টু এটা কত হয় 28/9। তাইলে যদি এখন এটা গুণ করি 5 আর 40 থেকে 4, 10টারে কত 14, 140কে 9 দিয়ে ভাগ করলে ভাই এটা আনসারটা আচ্ছা এক্সাক্টটাই বের করি চলো, 9 আর 140। ঠিক আছে, 9 দুগুণ 18 হবে না, 9 একে 9, তাহলে 5 থাকে 0 থাকে, তারপর থেকে তোমার 7 নং 63 বেশি হয়ে যায়, তাহলে কত দিব 5 নং 45, সো 15 সামথিং আসবে, 15 সামথিং। তো এখন ডিগ্রি ফারেনহাইটে যদি 60 হয়, সেলসিয়াসে 15 সামথিং সেলসিয়াস। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই ডিফারেন্সটা কত হয়? খুবই সিম্পল, 60 থেকে 15 বিয়োগ করলে কত 45 হয়। এখন হয়েছে কি আমাদের বলছে 40 ডিগ্রি হয় না, এই যে 40 ডিগ্রি হয় নাই তো 45 হয়েছে, তাহলে এটা কারেক্ট আনসার। যাক অবশেষে আমরা বাইচা গেছি, আমাদের মুখে খুবই হাসি ফুটছে, কারণটা কি অপশন সি আর চেক করা লাগে নাই। এখন যদি লাখ খারাপ হইতো যে এইটাও ধরো এটা 60 এটা 20, তার ডিফারেন্স কিন্তু 40, তাহলে কিন্তু আমাদের এই কন্ডিশনের মধ্যে পড়তো না, তখন অপশন সি আবার চেক করা লাগতো। ঠিক আছে, আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এএফএমসি তে দেখছো কি ঝামেলাওয়ালা কোশ্চেন দিয়েছে 2018 সালে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি সঠিক, সত্য লাইনটা খুঁজে বের করতে হবে। তো ডিডব্লিউ সমান পিডিভি, এটা কিন্তু সঠিক, এটা আমরা পড়ছিলাম পিডিভি, কিন্তু উনার দিয়ে আছে ভিডিপি দিছে উল্টাই দিছে, হ্যাঁ এটা মিথ্যা হয়ে গেল। আচ্ছা পরের প্রশ্ন, গ্যাসের সংকোচনে কৃতক আচার ধনাত্মক হয়। দেখো ভাইয়া ফর্মুলা জানি ডব্লিউ সমান সমান পিডিভি, তুমি যখন সংকোচন করবা ডিভির মান যখন তুমি কমাই দিবে তখন ডব্লিউ মান কমে যাবে, তো সংকোচনের ক্ষেত্রে কৃতক আচার নেগেটিভ হয়। ক্লিয়ার? এখন খেয়াল করে দেখো উনার দিয়ে আছে ধনাত্মক, তাহলে এই লাইনটাও মিথ্যা, তাহলে এই লাইনটাও মিথ্যা। পরেরটা, গ্যাসের প্রসারণে কৃতক আচার ঋণাত্মক হয়। বাই কমন সেন্স, তোমার যদি ডিভির মান বেড়ে যায় অবশ্যই ডিডব্লিউ এর মানও কি হয়ে যাবে, বেড়ে যাবে, তাহলে উনার দিয়ে আছে ঋণাত্মক, বাট এটা অরিজিনাল উত্তরটা কি ধনাত্মক, তাহলে এটাও মিথ্যা। আচ্ছা এখন কমন সেন্স বলে এডিসি উত্তর হয় না, তাহলে ডি উত্তর হবে, তাও আমরা পড়ে দেখি। হ্যাঁ আমাদের ডি নাম্বার কি বলা হয়েছে, যে প্রত্যাবর্তী প্রক্রিয়া বস্তু অভ্যন্তরীণ শক্তি পরিমাণ 0 হয়। হ্যাঁ প্রত্যাবর্তী প্রক্রিয়া সে আগের জায়গায় ব্যাক করে ফেলে, সে টোটাল এনার্জিটা আগের কি হয়ে যায় আমরা সমানই বলতে পারবো, এর জন্য 0 হয়ে যায়। তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা পাঠানোর যে প্রক্রিয়া সেটাকে আমরা হিমায়ন বলে থাকি, এটা সরাসরি সংজ্ঞার আন্ডারে পড়ছে। পরের প্রশ্ন,
গাড়ির টায়ারের ক্ষেত্রে কোন প্রক্রিয়া ঘটে? দেখো টায়ারের ক্ষেত্রে টায়ার কিন্তু আসলে যে পরিমাণ আয়তন আগে ছিল সেই পরিমাণ আয়তনই থাকে। হ্যাঁ, মানে V1 আর V2 পরস্পর সমান হয়ে থাকে। টেম্পারেচার বা অন্য আদার্স জিনিসপত্র চেঞ্জ হতে পারে, বাট আয়তন তো কোনো চেঞ্জ হয় না। তাহলে আনসারটা কি বলবো? সমায়তন প্রক্রিয়া। টায়ার যদি ফেটে যায়, ফেটে গেলে ফেটে গেলে ফেটে গেলে তখন কি বলবা? তখন বলবো রুদ্ধতাপীয়। ঠিক আছে, ফেটে গেলে রুদ্ধতাপীয়, ফেটে গেলে রুদ্ধতাপীয়। কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয় না? এটা আমরা অলরেডি সলভ করছি, এটা প্রশ্ন রিপিট হয়েছে। দেখছো এএফএম 2016 সালেও আসছে, হ্যাঁ এটা কিন্তু 18 সালে আসছিল। কার্নোট চক্রের প্রথম ধাপে কোনটা ঘটে? কার্নোট চক্রের প্রথম ধাপের ক্ষেত্রে টেম্পারেচার কিন্তু ফিক্স থাকে, এটা ফিক্স থাকে। তাহলে আনসারটা কি হবে? যে তাপমাত্রাটা স্থির থাকে। কার্নোট চক্রের প্রথম ধাপের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাপমাত্রাটা স্থির থাকে। ঠিক আছে, প্রশ্ন রিপিট হচ্ছে কয়েকবার, এখানে ডেন্টালে আসছে, ওখানে এএফএমসি তে আসছে। দেখছো এটা হলো 16 সাল, এটা 16 সাল, একই বছর কিন্তু প্রশ্ন রিপিট আসছে দুই জায়গায়। তাপগতিবিদ্যা প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন? এটা অলরেডি আমরা সলভ করছি। তার মানে এখন সামনে যত যাবে দেখো প্রশ্ন অনেক রিপিট থাকবে, কারণ মেডিকেলে কিন্তু বিগত বছর থেকে ভালো অ্যামাউন্ট অফ প্রশ্ন আসে। ঠিক আছে, তো আগের যে প্রশ্নগুলো ছিল সেখান থেকে আমরা অলরেডি এই রিসেন্ট গুলো সলভ করে ফেলছি। হ্যাঁ, আমরা 2016 সালে আসি এখন। যদি কোনো তাপ ইঞ্জিন থেকে কোনো তাপ বের না হয়, খেয়াল করে দেখো, তখন সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? ফর্মুলা হচ্ছে ইটা সমান সমান 1 মাইনাস Q2/Q1। তো কোনো তাপ যদি বের না হয় তাইলে আমরা বলতে পারবো যে কিউটির মান 0। আর কিউটির মান 0 হলে ইটার মানটা কত হবে? 1। 1 কে 100% বলা যায়, তাহলে আনসারটা কত হবে? 100%। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। একটি গাড়ি চলতে থাকলে টায়ারের ভিতরে একটা তাপগতিক প্রক্রিয়া চলে, এই যে বলছিলাম একটু আগে, এটা কি সমায়তন প্রক্রিয়া। সমায়তন প্রক্রিয়ার মাধ্যমে কি হতে থাকে? চলতে থাকে। হ্যাঁ, আর রোধাপের প্রক্রিয়া হলো ফেটে যাওয়ার সময়। কোন তাপ বস্তু তাপমাত্রা পরিবর্তন ঘটায় না? দেখো ওই যে আমরা সিপিসিবি পড়ছিলাম না, সিপিসিবি, এরা কিন্তু অ্যাকচুয়ালি তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন ঘটায় না। তো আপেক্ষিক সুপ্রতাপ তাপমাত্রা পরিবর্তন ঘটায়, গলন তাপও ঘটায়, হ্যাঁ বাষ্পীভবন তাপও ঘটায়। ল্যাটেন্ট হিট কিন্তু তাপমাত্রার, এটাই ল্যাটেন্ট হিট, পরিবর্তন ঘটায় না। ঠিক আছে, আচ্ছা। তো আপেক্ষিক সুপ্ততাপ, গলন তাপ, বাষ্পীভবন তাপ, তিনটাই কিন্তু কি হয়? টেম্পারেচারটাকে রাইজ বা ইয়া করে থাকে। আচ্ছা, এখানে অন্যভাবে ব্যাখ্যাটা দেওয়া যায়। ব্যাখ্যাটা হচ্ছে তোমাদেরকে একটা সিনারি শিখাই। সিনারিটা হচ্ছে যখন ধরো এটা অ্যাকচুয়ালি সিপিসিবি তে ব্যাখ্যা দেওয়া উচিত না, এটা অন্যভাবে ব্যাখ্যা হবে। ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন সে বরফ থাকে, আমরা যখন সেটাকে গলায় ফেলি তখন সেটাকে জানি কি বলি? আমরা থেকে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেটা পানিকে বলে থাকি, তাই না? এই ক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল বলতো ভাইয়া? কিউ সমান সমান এমএলএফ। এমএলএফ এটা এলএফ দিয়ে ব্যাখ্যা হবে, সিপিসিবি দিয়ে না, এটা এলএফ দিয়ে ব্যাখ্যা হবে। এই এলএফ এইটাকেই বলা হয় কি? গলনের। এখানে খেয়াল করে দেখো অপশনগুলো যেগুলো আছে, একটা বাষ্পীভবন, একটা হলো আপেক্ষিক সুপ্ততাপ, এটা হচ্ছে ল্যাটেন্ট হিট। এটা হচ্ছে গলনের জন্য ল্যাটেন্ট হিট। ঠিক আছে, এখানে গলনের জন্য ল্যাটেন্ট হিট, গলনের জন্য ল্যাটেন্ট হিট। খেয়াল করে দেখো কিন্তু টেম্পারেচার কোনো চেঞ্জ করে নাই। ঠিক আছে, অনুরূপ ভাবে তুমি যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি করবা, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তখন সেটাকে আপেক্ষিক তাপ বলবা, যে আপেক্ষিক তাপে ওকে চেঞ্জ করা যায়। হ্যাঁ, আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন বাষ্পে রূপান্তরিত হবে তখন এলভি ইউজ করা হয়, এবং এলভির মান তোমরা হয়তো জানো 226,000। আর এলএফ এর মানটা কত? এলএফ এর মানটা হচ্ছে 336,000। ঠিক আছে, তাহলে এই যে এলএফ এবং এলভি ওরা চেঞ্জ করে না, ওরা কি করে? টেম্পারেচারটাকে ফিক্স রাখে। সো এটা সিপিসিবি দিয়ে ব্যাখ্যা হবে না, এটা এলএফ এলভি দিয়ে ব্যাখ্যা হবে। হ্যাঁ, এলএফ এলভি। উত্তরটা হবে ল্যাটেন্ট হিট। এল তে হচ্ছে ল্যাটেন্ট, এফ তে হচ্ছে ফ্লুইড, মানে ল্যাটেন্ট হিট অফ ফ্লুইড, আর এটা হবে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপার। পরের প্রশ্ন, পারদের রোধ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে শূন্য? এটা মুখস্থ ভ্যালু, এটা কোনো অঙ্ক না, এটা হচ্ছে মুখস্থ ভ্যালু। এটা মুখস্থ রাখবো, -269 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে তার রোধটা 0 হয়ে যাবে, কোনো রোধই থাকে না। রোধিতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? মানে মিথ্যা শব্দ খুঁজে বের করতে, মিথ্যা লাইন খুঁজে বের করতে হবে। দেখো রোধিতাপের প্রক্রিয়া ফার্স্টে কি লিখছে? তাপমাত্রা ধ্রুব থাকে না, কিন্তু তাপের পরিবর্তন হয় না, মিথ্যা কথা। তাপ এখানে কি বলছেন? এখানে কি বলছে? যে আমাদের ওয়েট 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 কি বলছে? সঠিক নয় মানে মিথ্যা, মিথ্যা। আচ্ছা, মিথ্যা খুঁজে বের করতে বলছে। এখানে খেয়াল করে দেখো, তাপমাত্রা ধ্রুব থাকে না মানে কি? তাপমাত্রা চেঞ্জ হয়, তাপমাত্রা চেঞ্জ হয়। হ্যাঁ, রোধিতাপের প্রক্রিয়াতে তাপমাত্রা চেঞ্জ হয়, এই কথা, এই লাইনটা সত্য। কিন্তু পরের টুকু আমি একটু আরেকবার পড়ি, তাপের পরিবর্তন হয় না, এটা সত্য। আমি তখন তাড়াহুড়া করে মিথ্যা বলে ফেলছি, এটা কি? তাপের পরিবর্তন হয় না। আমি তো এটা একটু আগেও পড়াইছি যে ডিকের মানটা কত হয়? রোধিতাপ প্রক্রিয়ার ডিকের মানটা 0 হয়। তার মানে কি তাপের পরিবর্তন হয় না? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকের একটা ভ্যালু থাকে। তাহলে কি বলবো? এই লাইনটা সত্য, এই লাইনটা কি? সত্য। পরের লাইনে আসো, এটা একটা ধীরগতি প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া একটা ধীরগতি প্রক্রিয়া। রোধিতাপ প্রক্রিয়ার ধীরগতি তোমাদের একটা গ্রাফ দেখাইছিলাম, রোধিতাপ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি ঘটে। সো এই লাইনটা কিন্তু আমরা কি পেয়ে গেলাম? মিথ্যা। মানে আমাদের লাগ ভালো যে অপশন ক চেক করা, অপশন খ চেক করে সঠিক উত্তর পেয়ে গেছে।
সেগুলো চেক করা লাগবে না, তুমি তারপর আমি এগুলো চেক করে দেখাই। এই প্রক্রিয়া তাপ বর্জন বা শোষণ করা হয় না, মিথ্যা কথা। কারণ কি, এই প্রক্রিয়ার ক্ষেত্রে দাঁড়াও, গ্রহণ বা বর্জন, আচ্ছা তো হ্যাঁ এটা তো সত্য, এটাও সত্য। কারণ কি, ওই যে ডিকোর মান শূন্য, ডিকোর মান শূন্য হয় মানে কি, সে কোনো তাপ গ্রহণও করে না, সে কোনো তাপ বর্জনও করে না। এটা কি হবে, সত্য। আমি পরপর দুইটাকে তাড়াহুড়ো করে মিথ্যা বলে ফেলতেছি। সো এই লাইনটা কিন্তু কি দাঁড়াচ্ছে, সত্য লাইন দাঁড়াচ্ছে। এবার হচ্ছে ডি নাম্বারটা, এই প্রক্রিয়া গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক পিভি টু দা পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। খেয়াল করো, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি টু দা পাওয়ার কোনো গামা ছিল না, শুধু পিভি যেগুলো ধ্রুবক ছিল। বাট রুদাবের প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি টু দা পাওয়ার গামা কিন্তু আছে। সো এই লাইনটা কিন্তু সত্য। তার মানে আমরা অপশন এ সত্য পেলাম, অপশন সি সত্য পেলাম, অপশন ডি সত্য পেলাম। সো অপশন বি কিন্তু আমরা সত্য পেলাম না। তাহলে সঠিক উত্তরটা কি দাগাবো বলো তো ভাইয়া? সঠিক উত্তরটা দাগাবো অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, অপ্রত্যাগামী প্রক্রিয়ার এন্ট্রপি পরিবর্তন নিচের কোনটি হয়? এটা কিন্তু প্রশ্ন রিপিট হয়েছে, এটা আমরা আগেও পড়ছি, প্রশ্ন কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। অপ্রত্যাগামী প্রক্রিয়া এর কি হয়ে যায়, এন্ট্রপি পরিবর্তনটা বেড়ে যায়। আপেক্ষিক তাপের এককটা কি? এটা তোমরা ইজিলি বের করতে পারবা। কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা আছে না, ওইখান থেকে বের করতে পারবা। তাহলে এস সমান সমান কি দাঁড়ায়, কিউ ডিভাইডেড বাই এম ডেল থিটা। হ্যাঁ, তো কিউ হইতেছে জুল, এম হইতেছে পার কেজি হবে, কারণ নিচে ছিল, আর ডেল থিটা কি পার কেলভিন হবে। তাহলে আনসারটা হবে জুল পার কেজি পার কেলভিন। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, ফারেনহাইট স্কেলে বরফ বিন্দুটা কত? মুখস্থ, মাইনাস শুধু 35 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। আর হচ্ছে উচ্চ বিন্দুটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। পানির ত্রৈধ বিন্দুটা নিম্নের কোনটি? 273.16 কেলভিন, ঠিক আছে। 273.16 কেলভিন, এগুলো মুখস্থ হবে। যে প্রক্রিয়া কোন সিস্টেমে তাপমাত্রা স্থির রাখা, দেখো তাপমাত্রা স্থির মানে সমষ্ণ, এত পড়ার দরকারই নেই। তাপমাত্রা স্থির বলে দিছে না, তুমি সমষ্ণ খালি বুঝবা, দ্যাটস ইট। এই যে সমষ্ণ অপশনে আছে, ঠিক আছে। সো উত্তরটা হবে সমষ্ণ। মানবদেহের তাপমাত্রা পরিমাপের জন্য যে থার্মোমিটার আমরা ব্যবহার করে থাকি সেটা ফারেনহাইট, তাই না? সেটা ফারেনহাইট। আমরা যেটা ক্লিনিক্যাল থার্মোমিটার বলে থাকি সেটা কি, ফারেনহাইট। এখানে অঙ্ক নাই, এগুলো মুখস্থ বেশি আসতেছে। সেলসিয়াস স্কেলের 100 ভাগ ফারেনহাইট স্কেল কত ভাগের সমান? দেখো ভাইয়া, সেলসিয়াস থাকে 0 থেকে 100 পর্যন্ত থাকে, তাহলে সেলসিয়াসের 100 ভাগ হচ্ছে গিয়ে মৌলিক ব্যবধান। ফারেনহাইটের ক্ষেত্রে কত, 32 থেকে 212 পর্যন্ত থাকে। তাহলে জিনিসটাকে আমরা কত বলতে পারি, 32 থেকে 212 হচ্ছে তোমার 180, ডিফারেন্স 180। এবার কেলভিনে আসো, কেলভিনে 273 থেকে কত, 373 পর্যন্ত থাকে, তাহলে এটা ডিফারেন্স কত, 100। এখন খেয়াল করে দেখো, এখানে কি বলছে, সেলসিয়াসের 100 ভাগ ফারেনহাইটের কত ভাগের সমান? তাহলে সেলসিয়াসের 100 ভাগ ফারেনহাইটের 180 সমান। ক্লিয়ার? তাহলে আনসারটা কত হবে, 180। তো দ্য কারেক্ট আনসার ইজ 180। সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? 8.31 মুখস্থ। তোমরা একটু এই এককের দিকে খেয়াল রাখো, যে জুল পার কেলভিন পার মোল আছে কিনা। একটু আগে আমি এককটা বের করে দিছিলাম, ঠিক আছে, মুখস্থ। নিম্নের কোনটি অপ্রত্যাগামী প্রক্রিয়া নয়, মানে কি প্রত্যাগামী প্রক্রিয়া? অপ্রত্যাগামী নয় মানে কি প্রত্যাগামী? দেখো অপ্রত্যাগামী গুলো কিন্তু আমরা জানি, কারা কারা। তাপ পরিবহনে কিন্তু কয়েকটা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে তোমার পরিবহন, 2 নাম্বার হচ্ছে বিকিরণ, 2 নাম্বার হচ্ছে পরিচলন, যদি আমি ক্লাস 9 10 এর মধ্যে করে পড়াই, পরিচলন, 3 নাম্বার হচ্ছে বিকিরণ। এগুলো হচ্ছে তাপের হচ্ছে এই যে প্রক্রিয়াগুলো আছে, এগুলো আমাদের সবগুলাই কি প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি পরিবহন উত্তর হবে না, পরিবহন অপশনে নাইও। বিকিরণ উত্তর হবে না, ঠিক আছে। এগুলো সবগুলো কি প্রক্রিয়া, অপ্রত্যাগামী। কেন? কারণ এটা আগের জায়গায় ব্যাক করা যায় না, এগুলো সব অপ্রত্যাগামী। তাহলে অপ্রত্যাগামী হচ্ছে বিকিরণ, পরিচলন, এগুলা সব অপ্রত্যাগামী। আর ব্যাপন প্রক্রিয়াটা কি হয়, উচ্চ থেকে নিম্ন দিকে চায়, নিম্ন থেকে উচ্চ দিকে সে ব্যাক করতে পারে না। তো তুমি এটা কিভাবে প্রত্যাগামী বলবা? অপ্রত্যাগামী মানে হলো যে সে ব্যাক করতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এটাও একটা অপ্রত্যাগামী। সো এটা অপ্রত্যাগামী, এটা অপ্রত্যাগামী, এটা অপ্রত্যাগামী, ঠিক আছে। তো তাহলে বাকি রইল অপশন বি, প্রতিসরণ। প্রতিসরণের ক্ষেত্রে কি ঘটনা ঘটে থাকে, যে তুমি যখন একটা রশ্মিকে এই পাশ থেকে ওই পাশে পাঠাও, হ্যাঁ সে বেঁকে যায়, তুমি কিন্তু আবার সেটাকে উল্টা ঘটনা ঘটাইতে পারো। ক্লিয়ার? সো এর জন্য সেটাকে আমরা প্রত্যাগামী বলবো। তাহলে আমাদের অপশনের সারে প্রত্যাগামী চেয়েছিল। কোনটি তাপ জাতীয় পরিবর্তন নয়? আমরা একটু পড়ি, সমচাপ, সমায়তন, সমষ্ণ। দেখো এই তিনটাই কিন্তু আমাদের পিভিটি আছে। এখানে কি আছে, পি আছে, এখানে হচ্ছে ভি আছে, এখানে টি আছে। পিভিটি বাদে যা আছে এগুলো কি তাপগতীয় না, ঠিক আছে। তাপগতীয় শুধুমাত্র পিভিটির সাথে রিলেটেড, কারণ সমধর্মী পরিবর্তনটা পিও নাই, বিও নাই, টিও নাই। কোনটি অপ্রত্যাগামী প্রক্রিয়া নয়? প্রশ্ন রিপিট হয়েছে, হ্যাঁ এটা হবে কি তোমার প্রতিসরণ। তারপরে প্রশ্ন হচ্ছে কোন উক্তির সঠিক নয়, মানে মিথ্যা খুঁজে বের করতে হবে। ভালো তাপ শোষক বস্তুতে বিকিরণ কম হয়। দেখো যে তাপ শোষণ করতে পারে, ধর একটা বস্তু তাপ শোষণ করা মানে কি, সে নিজের কাছে নিয়ে নেওয়া, সে নিজের কাছে রাখবে। তাপ যদি শোষণ করে, তাপ শোষণ করলে সে কি করবে, সে কি ছাইড়া দেয়?
যে তাপ শোষণ করে সে তো নিজের মধ্যে রাখে, ঠিক আছে, সে নিজের মধ্যে রাখে। এখন এখানটাতে কি বলছে যে ভালো তাপ শোষক বস্তুতে বিকিরণ কম হয়। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, ভালো তাপ শোষক, তো ও কি করতেছে, তাপটা শোষণ করে ফেলতেছে। হ্যাঁ, ওর কিন্তু বিকিরণ কিন্তু ও যখন যে ভালো তাপ শোষণ করে সে কিন্তু বিকিরণ কম করে, বিকিরণ কম করে। ওনারা কি বলছে, ভালো তাপ শোষক বস্তুতে বিকিরণ কম হয়। লাইনটা কি সঠিক? এই লাইনটা কি দাঁড়াচ্ছে, সঠিক দাঁড়াচ্ছে। পরেরটা, পয়জন অনুপাত হলো দুইটি বিকৃতির মধ্যে অনুপাত। হ্যাঁ, পয়জন অনুপাত কি, দুইটা বিকৃতি, উপরের থেকে ব্যাস বিকৃতি, নিচের থেকে কি দৈর্ঘ্য বিকৃতি। সো এটাও সঠিক। তারপরেরটা, চাপ এবং আয়তনের গুণফলের একক হলো আর্গ। তো আমরা জানি যে পি ইন্টু ভি, পি ইন্টু ডেল ভি বলতে পারো, এই দুটোকে গুণ করলে আমরা কি পাই, আমরা এনার্জি পাই। এবং এনার্জির এক ধরনের একক কিন্তু হচ্ছে গিয়ে আর্গ। ক্লিয়ার? তাহলে জিনিসটাকে আমরা কি বলতে পারি, এটাকেও সঠিক বলতে পারি। তারপরে কি, গ্যাসের ঘনত্ব বাড়লে উহাতে শব্দের বেগটা কমে যায়। যখন তুমি কোনো একটা বস্তুতে, যে কোনো কিছুতে যখন তুমি ঘনত্ব রো বাড়াবা, তখন সে কি হয়ে যাবে, সে আস্তে আস্তে ঘন হবে। ঘনত্ব বাড়ে সে ঘন হয়। এবং তোমরা জানো যত ঘন হয় তত শব্দের বেগ বাড়ে। কোনো বস্তুতে যত ঘন হয়, যেমন কঠিন পদার্থের ক্ষেত্রে, যেমন হচ্ছে তুমি লোহার ক্ষেত্রে চিন্তা করো, লোহার ক্ষেত্রে শব্দের বেগ, লোহার ক্ষেত্রে শব্দের বেগ হচ্ছে কত, 5221 এর। তরল বা পানির ক্ষেত্রে শব্দের বেগ হচ্ছে মনে হয় 1450 এর। হ্যাঁ, আর বাষ্প বা বায়ুর ক্ষেত্রে হচ্ছে মাত্র 332। এই দুটো, এগুলোর মধ্যে সবচেয়ে ঘন কে, লোহা সবচেয়ে ঘন। আমার ঘনত্ব যত বাড়ে শব্দের বেগ তত বাড়ে। উনা লিখছে ঘনত্ব বাড়ে শব্দের বেগ কমে, সেটা ডাহা মিথ্যা কথা লেখা রাখছে। তাহলে উত্তর হবে অপশন ডি। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোন উক্তিটি সত্য? পড়ি, লোহা এবং তামার থার্মোকাপলের সিবেক্রিয়ার ফলে শীতল প্রান্তে তড়িৎ প্রবাহ লোহা থেকে তামাতে প্রবাহিত হয়। মানে সামারিটা হচ্ছে, আমরা যদি দুইটা বস্তু রাখি, একটা হচ্ছে লোহা যদি রাখি, আর তামা যদি রাখি, এবং যদি তাদেরকে কি করি, শিবেক্রিয়া, শিবেক্রিয়া অ্যাকচুয়ালি হইতেছে দুইটাকে জোড়া লাগা। যখন দুইটাকে আমি কন্ট্যাক্ট করি, কোশ্চেন হইতেছে কোথা থেকে কোথায় কারেন্ট যাবে। তো ফার্স্ট অফ অল, লোহা এবং তামার মধ্যে, লোহার এবং তামার মধ্যে যখন তুমি জয়েন করানো হয়, ওদের বৈশিষ্ট্য হইতেছে লোহা থেকে তামার দিকে ইলেকট্রন ফ্লোটা হয়। কেন? কারণ এখানে বেশি বিভব তৈরি হয়, এখানে কম বিভব তৈরি। ঠিক আছে, তার মানে আমাদের প্রথম উক্তিটাই সঠিক হয়ে গেছে। ওকে, পরেগুলো একটা একটা করে চেক করে দেখতে পারো, দেখবো যে মিথ্যা আসতেছে। পরবর্তী প্রশ্ন, তাপমাত্রার সাথে তাপীয় তড়িৎচালক শক্তি পরিবর্তনের ক্ষেত্রে নিম্নের কোন উক্তিটি সত্য? আমরা চলো চেক করে দেখি। নাম্বার 1, নিরপেক্ষ তাপমাত্রা থার্মোকাপলের শীতল সংযোগ তাপমাত্রার উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি টপিকগুলো তোমাদের আউট অফ সিলেবাস। যদি বলো এগুলা থার্মোকাপল তোমাদের টপিকেই নাই, আউট অফ মানে সিলেবাস বলতে কি তোমাদের ইয়ারই বাইরে, শর্ট সিলেবাসের বাইরে, ওটা তা না। এটা 2001 সালের প্রশ্ন, এবং টপিকগুলো হচ্ছে টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে আর। ঠিক আছে, সো তুমি চাইলে আরামসে স্কিপ করতে পারো, কারণ এই যে টপিকগুলো আছে, পরিচালক শক্তি তোমাদের চ্যাপ্টার আছে কোনো নাই। হ্যাঁ, তোমাদের থার্মোকাপল কোনো ব্যাখ্যা আছে, কোনো কিছু আছে থার্মোকাপল নাই, তোমরা চাইলে আরামসে স্কিপ করতে পারো। আমি বলে দিব কোনগুলা তোমাদের এখনকার সিলেবাসের সাথে মিল আছে। ঠিক আছে, আচ্ছা। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 5 গ্রাম বরফকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 20 গ্রাম পানির সাথে মেশানো হলে মিশ্রণের তাপমাত্রা, এই যে মিশ্রণের তাপমাত্রা ক্লাস 9-10 এর ম্যাথ ছিল, এগুলা ক্লাস 9-10 এর ম্যাথ ছিল, এগুলো কি করছে এখন তোমাকে এইখানেও দিয়ে দিছে। তো আমরা চলো আগে হচ্ছে এটা কনসেপ্টটা বুঝে আসি, যদি তোমাদের আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, এগুলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং কাজে লাগতে পারে, মেডিকেল সম্ভাবনা নাই বললেই চলে। তারপরও আমরা যেহেতু মানে টার্গেট করছি 30 বছর প্রশ্ন সলভ করবো, তো চলো কনসেপ্টটা শিখে আসি। তো টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। তো তুমি যখন কোনো কিছুকে মিশ্রণ করবা, অবশ্যই কেউ না কেউ তাপমাত্রা গ্রহণ করবে, কেউ তাপমাত্রা বর্জন করবে। তার মানে টপিকটা হচ্ছে, থিওরিটা হচ্ছে যে গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। এখন এখানে তাপটা কে গ্রহণ করতেছে বলো দেখি। এখানে ঘটনা হচ্ছে দুটা আলাদা আলাদা জিনিস আছে, একটা হচ্ছে বরফ, সে হচ্ছে 5 গ্রাম, আর হচ্ছে পানি, সে হচ্ছে 20 গ্রাম 30 ডিগ্রি সেন্টিগ্রেডের। আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে তোমার বরফ আছে, ঠিক আছে, আর এখানে তোমার কি আছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি আছে। এই দুটোকে তুমি যখন মিশ্রিত করবা তখন কি হবে, পানি তো হবে, তাই না? বরফ আর পানি মিশ্রিত তো পানি হয়, বাট এটা টেম্পারেচার তুমি জানো না, মনে মনে থিটা ধরবা। ঠিক আছে, এটা টেম্পারেচার তুমি জানো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, এটা টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা টেম্পারেচার তুমি জানো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, আচ্ছা, এখন ভরের দিকে যদি তাকাই, দুটো আলাদা আলাদা ভর দিয়ে দিছে, একটা হচ্ছে 5 গ্রাম, একটা হচ্ছে 20 গ্রাম। কেজিতে কনভার্ট করার কোনো দরকারই নেই।
এটা হচ্ছে 5 গ্রাম, আর এটা হচ্ছে তোমার 20 গ্রাম। এখন কে গরম হয় বলো তো? ওর সাথে যখন ও মিক্স করবে, বরফটা কি হবে? গরম হতে থাকবে। তার মানে গৃহীত তাপটা কার জন্য হবে? বরফের জন্য হবে। আর বর্জিত তাপটা কার জন্য হবে? পানির জন্য হবে। ঠিক আছে, তাহলে পানি যেই তাপটা গ্রহণ করবে তার ফলে তার একটা টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট হবে। সে টেম্পারেচার ডিফারেন্সটা কত বলো দেখি? θ-0। হ্যাঁ, মানে আমাদের এই অ্যান্সারটা 0 থেকে 30-এর মধ্যে কোন একটা হবে, এটা আমরা শিওর। কত হবে জানি না, 0 থেকে 30-এর মধ্যে। তাইলে 0 এবং থিটার মধ্যে কে বড়? অবশ্যই থিটা বড়। তাহলে টেম্পারেচার ডিফারেন্স কত হবে? θ-0। সো এটা হচ্ছে ডেল থিটা। ঠিক আছে, তাহলে এই বরফটা তো গলে যাবে, তো ফার্স্টে তো গলবে, তো গলার জন্য ফর্মুলা কি? MLF। হ্যাঁ, এই এই বরফটা আগে গলবে, স্টেপ নাম্বার 1 গলন। ঠিক আছে, স্টেপ নাম্বার 2 কি? তাপমাত্রা বৃদ্ধি। ফার্স্টে সে বলবে, তারপরে সে 0 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে। ঠিক আছে, মানে ফার্স্টে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি। ঠিক আছে, এটা হবে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি। ক্লিয়ার? এই ছিল আমাদের দুইটা স্টেপ। সো প্রথম স্টেপটা হচ্ছে MLF, আর দ্বিতীয় স্টেপটা কি? MS ডেল থিটা। ওই ডেল থিটাটাই হচ্ছে θ-0। সো গৃহীত তাপ নিয়ে কাজ করা শেষ। এবার আসো বর্জিত তাপ। বর্জিত তাপটা কি? ও হলো তাপ বর্জন করবে। কেন? কেমনে বুঝছি? কারণ তো পানি, ও তো অবশ্যই 0 থেকে 30-এর ভিতরে হবে, 30-এর বাইরে তো যাবে না। 30-এর ভিতরে হবে মানে কি? ধরো 25 হলো, 24 হলো, যেটাই হোক, এটা 30-এর চেয়ে ছোট আছে, তার মানে কি? সে তাপ হারাইতেছে। আচ্ছা, তো ওর জন্য ফর্মুলা কি? MS ডেল থিটা। এই ডেল থিটাটা কত হবে? বড়টা মানে ছোটটা। বড় হচ্ছে 30, ছোট হচ্ছে থিটা। এখানে কেলভিন নেওয়ার কোনো দরকার নাই, কারণ ডিফারেন্সের ক্ষেত্রে কেলভিনে যা, ডিগ্রি সেন্টিগ্রেড তা। শুধু ভর কিন্তু দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এটা M1, এটা M2। ঠিক আছে, এটা হবে M1। হ্যাঁ, কারণ হচ্ছে M1 এর মান হচ্ছে তোমার কত? 5 গ্রাম। তাহলে এখানে আমরা 5 লিখতে পারি। হ্যাঁ, দুইটার মধ্যে থেকে আবার M1 কমন যায়। তাহলে জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, M1 যদি কমন নিই, LF প্লাস কি থাকে বলতো? S থিটা থাকে। ওকে, LF প্লাস S থিটা থাকে। কারণ আমাদের আলটিমেট টার্গেট কি নির্ণয় করা? থিটা নির্ণয় করা না, সরি, গুণ করে দিতে হবে। হ্যাঁ, আমরা পলিনিকে গুণটা করে দিব। তারপরে কত? M2 S কত? 30 - থিটা। এখন তোমার কাজ কি দেখো, তোমার কাজ হচ্ছে সব ডাটা বসায় দেওয়া। M1 এর মানটা কত বসায় দেওয়া? 5 বসায় দেওয়া। LF এর মানটা 336,000 বসায় দেওয়া। S এর মান, এটা কি বরফের জন্য, তো বরফের জন্য 2100। ওকে, এবার আসে M2। M2 হচ্ছে পানির জন্য। পানির জন্য কত ছিল? 20 গ্রাম ছিল। পানির S কত? 4200। হ্যাঁ, এখান থেকে থিটা বের করতে হবে। খেয়াল করে, দুইটার মধ্যে থেকে আননোন হচ্ছে থিটা। এখন একটা ব্যাপার হলো, এই অঙ্ক জীবনও মেডিকেল স্ট্যান্ডার্ড অঙ্ক না, তোমাদেরকে আমি কনসেপ্ট শিখা রাখলাম। ঠিক আছে, এটা ক্যালকুলেশন, এটার ক্যালকুলেশনটা মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যেই পড়তেছে না, কারণ তুমি যখন এই যদি গুণ করো, অনেক ক্যালকুলেশন এবং তোমার ক্যালকুলেটার লাগবে। এখন একটা ব্যাপার হলো, ক্যালকুলেটার তখন অ্যালাউড ছিল। যেই সালে আসছে সালটাকে একবার দেখো, ক্যালকুলেটার অ্যালাউড ছিল। ডেন্টা 1999 সালে ক্যালকুলেটার অ্যালাউড ছিল। তো ক্যালকুলেটার ইজিলি এক লাইনে সলভ করা যায়, ক্যালকুলেটার ইকুয়েশন আছে। তুমি এটা সলভ করলে দেখবে উত্তরটা 8 ডিগ্রির মতো আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমার ওভারঅল কথাবার্তা। আশা করি পুরোপুরি ক্লিয়ার। সো তোমার এখানে ম্যাথ শেখা নিয়ে কোনো জরুরি না, মানে ক্যালকুলেশন শেখাটা জরুরি না। তোমার কনসেপ্টটা জানছো, দ্যাটস ওকে, এর বেশি তোমার লাগবে না। নেক্সট হচ্ছে একটি তামার ক্যালোরিমিটারের ভর 200 গ্রাম এবং আপেক্ষিক তাপ হচ্ছে 0.09। এর তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠাতে কত তাপের প্রয়োজন হয়? ফর্মুলা কি? MS ডেল থিটা। M এর মান কত দিয়ে দিচ্ছে? 200 গ্রাম। ঠিক আছে, এটাকে আমরা 0.2 লিখতে পারি। S এর মান কত? 0.09। 0.09। হ্যাঁ, আর ডেল থিটার মান কত? 20 থেকে তুমি 70 নিছো, সো 50। ঠিক আছে, এখন এই যে ভ্যালুটা, এই যে তুমি যে গুণটুন করছো, এখানে যে ভ্যালুগুলো বের হবে, এটা জুলে বের হবে। তবে এটা একক, একটা একক আছে, সেই এককটা লেখা হয় নাই। এইখানে এককেতে কিলো ছিল, কিলো জুল টাইপের ছিল, এটাকে 1000 দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, এখানে এককটা পুরোটা লিখে নেই। সো ফলে পুরো ভ্যালুটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করলে তুমি যে আনসারটা পাবা, এটা জুলে পাবা। এটা আনসারটা জুলে, বাট সারে কিভাবে চাইছে? সারে চাইছে ক্যালোরিতে। তো জুল থেকে ক্যালোরিতে কিভাবে কনভার্ট করে? পুরোটাকে 4.2 দিয়ে ভাগ করে দিলে তুমি জুল থেকে কিসে পেয়ে যাবা? ক্যালোরি পেয়ে যাবা। তো আবার আগের কথাও আবার, যে ভাইয়া এটা ক্যালকুলেটর অ্যালাউড ছিল, সো তোমার তো প্যারেশানি দরকার নেই, তুমি ক্যালকুলেটর বসালে সঠিক উত্তরটা পেয়ে যাবা। ঠিক আছে, তো তোমার ক্যালকুলেটর, এই ক্যালকুলেশন শেখার কোনো প্রয়োজনই নেই। এটা 1999 সালে ছিল, ক্যালকুলেটর অ্যালাউড ছিল। আমি তোমাদেরকে বলে দিব কোনটা ক্যালকুলেটর ছাড়া হইলেও নিজে নিজে শিখতে হবে, এগুলো শেখার কোনো প্রয়োজন নেই ক্যালকুলেটর ছাড়া। একটি লোহার বলয় বা রিংকে উত্তপ্ত করলে কোনটি ঘটবে না? তুমি যখন একটা লোহাকে যখন তুমি উত্তপ্ত করো, আস্তে আস্তে প্রসারিত হয়ে থাকে। তো কোনো কিছুকে যখন তুমি প্রসারিত করো, আমরা ফর্মুলা জানি M ইজ ইকুয়াল টু রো ভি, তাহলে রো ইজ ইকুয়াল টু M/V। যখন কোনো কিছু ভি বেড়ে যায়, তখন তার রো কমে যায়। সো খেয়াল করে দেখো, অপশন ডি নাম্বারে কিন্তু বলছে যে ঘনত্ব বেড়ে যায়। সো একটা ডাহা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, বাকিগুলো সত্য আছে। তাপ বিকিরণ ও শোষণ শক্তি সম্পর্কে নিচে করে সঠিক নয়, মিথ্যা বের করতে হবে। ঠিক আছে, যে পথে যত তাপ শোষণ করে, সে পথে তত তাপ বিকিরণ করে। আচ্ছা, এটা মনে আমি তোমাদের সলভ করে দিছিলাম, তাই না? এরকম একটা, দেখো এরকম অপশন কিন্তু কয়েকটা জায়গায় আসছে। মসৃণ বা পালিশ করা পৃষ্ঠ বিকিরণ শোষণ কম করে। তুমি যখন কোনো কিছু মসৃণ করে ফেলবা, সে হচ্ছে
বিকিরণ তো কম করবে, ঠিকই তো আছে, মসৃণ করলে সে বিকিরণ কম হয়। কোন পৃষ্ঠে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে উহার তাপ বিকিরণ বা তাপ শোষণ ক্ষমতা পরিবর্তন হয়। হ্যাঁ, তোমরা যখন ডেল্টাটা তুমি চেঞ্জ করবা তখন শোষণ ক্ষমতা তোমার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কোন একটি তলে তাপ বিকিরণ শোষণ ক্ষমতা সমান নয়। দেখো, একটা তলের যে পরিমাণ তাপ গ্রহণ করতে পারে, হ্যাঁ দেখো প্রপোর্শনাল কিন্তু সেম। এখানে আমরা যদি একটু ভালো মতো একটু ভাবি, কোনো একটা তল ধরা যাক, এই তলটা হচ্ছে 500 জুল তাপ ধরো সে বিকিরণ করতে পারে, ঠিক আছে। এখন ও কতটুকু বিকিরণ করা মানে কি, সরায় ফেলা, ও কতটুকু শোষণ করতে পারে একটু ঠান্ডা মাথায় ভাবো তো। ও হচ্ছে সমানুপাতিক অনুযায়ী কিন্তু সে গ্রহণ এবং বর্জনটা করতে পারে। তাহলে আমরা কি বলতে পারি যে তাপ শোষণ এবং ক্ষমতা কিন্তু সমান হয়, কিন্তু ওনারা বলছে সমান নয়। তাহলে আনসারটা কি হবে, অপশন ডি হবে, ঠিক আছে। তো বাকি সবগুলো কিন্তু সত্য, এটা আমরা মিথ্যা পাচ্ছি। একটি বস্তু এ কে অন্য একটি বস্তু বি এর সংস্পর্শে রাখা হলে বস্তু এ হতে বি তে তাপ প্রবাহিত হবে যদি, খেয়াল করে দেখো, তাপ প্রবাহিত হওয়ার কন্ডিশন হলো যে এটা তাপমাত্রাটা বড় হইতে হবে, ঠিক আছে, এর তাপমাত্রাটা যদি বেশি হয়ে থাকে, ঠিক আছে। এই যে দেখো, এই বস্তুর তাপমাত্রা যদি বি বস্তুর চাইতে বেশি হয়, মানে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে ফ্লোটা হয়, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে। কোন উক্তিটি সঠিক? 1997 সালে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট তাপমাত্রা কখনো এক হতে পারে না। এটা আমি তোমাদের অলরেডি সলভ করে হচ্ছে দিছিলাম, তাই না। সেন্টিগ্রেড আর ফারেনহাইটের ক্ষেত্রে সেন্টিগ্রেড আর কোনটা কোনটা জিনিস সমান হতে পারে না, কেলভিন এটা, সেন্টিগ্রেড এবং কেলভিন এটা সমান হতে পারে না। এখানে কেউ সেন্টিগ্রেড এবং ফারেনহাইট সমান হতে পারে না। তো এইটা আমরা পড়ছিলাম, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট -40°তে সমান হয়ে যায়। তো ওনারা কিন্তু মিথ্যা বলছে, এটা কি বলছে, মিথ্যা বলছে। সেন্টিগ্রেড এবং ফারেনহাইট সমান হতে পারে, তো সেন্টিগ্রেড এবং ফারেনহাইটের তাপমাত্রা সমান হতে পারে কততে, 40-এ। এটা আমি তোমাদের প্রমাণ করে দেখাইছি না, c/5 = f-32/9। হ্যাঁ, কোনাকুনি গুণ করলে উত্তরটা কত আসে, x এর মানটা -40 আসে। সো সমান হতে পারে, ওনারা বলছে সঠিক। এটা তো সঠিক পাইলাম না, এটা মিথ্যা পাইলাম। নির্দিষ্ট চাপে গ্যাসের আয়তন তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। দেখো, ভি এর সাথে কি তোমার পি ফিক্স করে দিচ্ছে, পি ফিক্স করে সেটাকে আমরা চার্লসের সূত্র বলে থাকি। চার্লসের সূত্র কি ছিল, বি প্রশ্ন টি। তো তোমার যদি টেম্পারেচার বাড়ে তোমার ভলিউম বাড়বে, বা ভলিউম বাড়লে টেম্পারেচার বাড়বে। এখানে কি বলছে যে তুমি আয়তন বাড়াইতেছো তাহলে তোমার কি হবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। এটা কিন্তু সত্য, এটা একটা ডাহা সত্য কথা। সো আমরা অপশন বি পেয়ে গেলাম সঠিক উত্তর, এটাই তো চাইতেছিল, তাই না, সত্যটা। আচ্ছা, বাকিগুলো দেখবেন অপশনগুলো মিথ্যা। এখনো বরফ গললে কোনটি ঘটে না? একটা বরফ যখন গলে যায় তখন সে কি করতেছে, সে আস্তে আস্তে কিন্তু তাপ গ্রহণ করতেছে, ঠিক আছে, কি বলতে এমএলএফ। আমরা চলো অপশন পড়ি। আয়তনের পরিবর্তন ঘটে না, এই কি বলে না বলে, এই বরফ গলে গেলে তো সেটা বড় হয়ে যায়, আয়তন বড় হয়ে যায়, এটা তো মানে মিথ্যা কথা। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ঘটে, দেখো ডিকিউ সমান সমান ডিউ প্লাস ডিডাব্লিউ। এখানে আমরা বারবার বলতেছি ডিউ জিনিসটা ডিপেন্ড করতেছে কার উপর, টেম্পারেচার উপর, বুঝে, ডিউ সমান সমান এন সিভি ডিটি, ঠিক আছে। তো এন ফিক্স সিভি ডি ফিক্স। ডিটির ক্ষেত্রে কি হয় দেখো তো, ডিটির ক্ষেত্রে টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয় না। তুমি যখন একটা বরফকে গলাও তখন কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয় না, তারপর ডিটির মান শূন্য। সো এই পুরো মানটা শূন্য হয়ে যাচ্ছে, ফলে ডিউ এর মানটা শূন্য, অর্থাৎ অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তির ফিক্স থাকে। ওনারা বলছে কি পরিবর্তন ঘটে, সেটা মিথ্যা কথা, ঠিক আছে। এখানে কি বলছে, এক খণ্ড বরফ গলে কোনটি ঘটে না? ওনারা বলছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে, বাট অ্যাকচুয়ালিতে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটে না, ঠিক আছে। সো তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না। মানে ওনারা মিথ্যাটা আমাদের বের করতে বলছে, আমরা কিন্তু মিথ্যাটা বের করে ফেলছি। তারপরেও যদি পড়ি, অনেক সময় একাধিক আনসার থাকে। তাপমাত্রার পরিবর্তন ঘটে না, দেখো, হ্যাঁ কথা তো সত্য, তাপমাত্রা আসলে পরিবর্তন ঘটে না। কোনো তাপ গ্রহণ করে না, তাপ গ্রহণ করছে দেখে তো সে ঘটছে, এটা অপশন ডি। এটাও ওনারা মিথ্যা লেখা রাখছে। চায়ের পাত্রকে খুব মসৃণ করা হয় কেন? ওই যে যাতে বেশি পরিমাণ তাপটা সে বিকিরিত করতে পারে। চায়ের কাপটা যদি হচ্ছে তাপকে সে বিকিরিত করতে পারে তাহলে কি হবে, কাপের ভিতরে চাটা কি হয়ে থাকবে, সেটা গরম হয়ে যাবে। আমি তোমাদের চিত্রটা বুঝাই। ধরো এটা হচ্ছে আমাদের পাত্রটা, এখানে তোমার চা আছে, চা গুলার ভিতরে কি করতে চায়, ওকে টাচ করে তাপগুলা। তো তাপগুলো সে যদি বিকৃত কইরা দেয় তাইলে সে এই তাপগুলো সব চায়ের মধ্যে আবার ব্যাক করবে। তো ফলে পুরো জিনিসটা গরম 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 থাকবে। আর ও নিজে যদি শোষণ করে নিত, ও নিজে যদি শোষণ করে নিজের কাছে রাইখা দিত, তাহলে কি ঘটনা ঘটতো, তাইলে হইতেছে কি, তাইলে ওর ওই গরম হইতো কিন্তু চা গুলার গরম হইতো না, কারণ তাপগুলো সে নিজে নিয়ে নিছে, ঠিক আছে। তখন কিন্তু সে নিজে গরম হইতো না। তাহলে আমরা উত্তরটা কি বলবো, যে আমরা মসৃণ রাখি কেন, মসৃণ রাখার ফলে বিকিরণটা বেশি ঘটে, ঠিক আছে, ফলে বিকিরণটা বেশি হলেই চাটা গরম থাকবে। তারপর প্রশ্ন, তাপজনিত দৈর্ঘ্য। দেখো, তারপরে প্রশ্নটা হচ্ছে তাপজনিত দৈর্ঘ্য প্রসারণের বেলায় কোনটি সত্য নয়? প্রথমটা কি বলছে, বস্তুর উপাদানের উপর নির্ভরশীল, উপাদানের উপর নির্ভরশীল। বস্তুর আদি দৈর্ঘ্য সমানুপাতিক, আদি দৈর্ঘ্য সমানুপাতিক মানে কি, আমাদের হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। এটার জন্য তোমাদেরকে চলে যেতে হবে ক্লাস 9-10-এ। ক্লাস 9-10-এ সপ্তম অধ্যায় একটা চ্যাপ্টার ছিল,
যে তোমার কি পরিমাণ বৃদ্ধি পাবে সেটা ডিপেন্ড করে কিসের উপর, তোমার আদি মানের উপর এবং হচ্ছে আলফার মানের উপর। ঠিক আছে, এরকম একটা ফর্মুলা ছিল যে L2 সমান সমান L1 প্লাস L1 আলফা থিটা, এরকম একটা ফর্মুলা ছিল। L1 কমন দিলে 1 প্লাস আলফা থিটা। হ্যাঁ, এটা একটা ফর্মুলা। তো তাহলে কি বলছে, দৈর্ঘ্য প্রসারণের বেলা কোনটি সঠিক নয়। তো দেখো দৈর্ঘ্য প্রসারণ কিন্তু আদি দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, সো এটা আদি দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, এটা তো সত্য। তারপর কি বলছে, আমরা মিথ্যা বুঝে পাইতেছে আদি, এই যে আদি দৈর্ঘ্যের উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভরশীল। খেয়াল করে দেখো উপাদানের উপর নির্ভরশীল মানে কি, যে আলফাটা উপাদানের উপর নির্ভরশীল। ঠিক আছে, সো এটা হচ্ছে আলফার ব্যাখ্যা, এটা হচ্ছে L1 এর ব্যাখ্যা। তাপমাত্রা পার্থক্য সমানুপাতিক, দেখো এই যে ডেল থিটার সাথে সমানুপাতিক, সো এটাও সত্য। তার মানে মিথ্যা কোনটা, এইটা ওনারা বলতেছে তাপমাত্রা পার্থক্য ব্যস্তানুপাতিক, এটা তো মিথ্যা কথা, তাপমাত্রা পার্থক্য সমানুপাতিক। ঠিক আছে, তারপর প্রশ্ন, বাইসাইকেলের টায়ার বায়ু দ্বারা পূর্ণ করতে কি প্রকার পাম্প ব্যবহার করা হয়। দেখো আমাদের সংকোচন করতে চাই, আমরা যদি বায়ু একটা জায়গার ভিতরে রাখতে চাই, সংকুচিত করে রাখতে হবে না, তো প্রসারিত করলে কি বায়ু থাকবে, সে তো বের হয়ে যাবে। তো আমরা সংকুচিত করে রাখতে চাই, সংকোচন জিনিসটা আসলে কি থাকে, এই নামটা, পাম্পটার নাম কি, বায়ু সংকোচন। ঠিক আছে, সংকোচন অপশন যেখানে আছে সেটাই। সো এর মাধ্যমে আমাদের সর্বশেষ অবজেক্টিভ চলে আসছে, যেটা হচ্ছে 1995 সালে আসা একটা প্রশ্ন মেডিকেলের, যে নিচের কোন দুটি উক্তি সঠিক। 100°C তাপমাত্রা পানিতে হাত বেশি দগ্ধ হবে, 100°C তাপমাত্রা জলীয় বাষ্পে, খেয়াল করে দেখো পানির উপর স্টেটটা হচ্ছে জলীয় বাষ্প, প্রথম স্টেটটা কি বরফ, তারপর স্টেটটা কি পানি, মানে গরম হওয়ার দিক দিয়ে, তারপর স্টেটটা কি জলীয় বাষ্প। ঠিক আছে, তো যদি আমি তোমাকে তিনটা স্টেটের কথা বলি, তাহলে বলো তো কোন স্টেটটাতে তোমার বেশি গরম লাগবে। এটা বাচ্চাও তো বলতে পারবে যে এইটাতে। ঠিক আছে, সো অপশন বি কিন্তু সত্য আমরা পাচ্ছি। আবার অপশন সি তে কি বলছে, 0°C তাপমাত্রা বরফ বেশি শীতল হবে। হ্যাঁ, এগুলো সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি গরম অনুভূত, ঠান্ডা অনুভূত হবে তোমার 0°C। সো অপশন বি সি কিন্তু দুইটা সঠিক উত্তর পাচ্ছে। এর মাধ্যমে আমাদের চ্যাপ্টারটা এখানে পুরোটা শেষ। আশা করি তোমরা পুরোটা বুঝতে পারছো। আজকে আমাদের এতটুকুই, আল্লাহ হাফেজ।